জান্নাত কে পাত্তে লিখেছেন নিম আহমদ। পর্ব 49। রয়ের হেফাজত, যা জাহান্নামের চেয়েও ভয়াবহ। তার অচেতন দেহটাকে তারা টেনে হিচড়ে ধাক্কা দিয়ে তাদের সাথে নিয়ে গেল। হাত চোখ সব বেঁধে ফেললো। সে অন্ধ ও পক্ষাঘাতগ্রস্তের মতো হয়ে পড়ল। ওরা অনেকজন, আর সে একা। লড়াই করার কোনো সামর্থ্যও তার নেই। প্রথম আঘাতটাই তাকে সম্পূর্ণ অসহায় করে দিয়েছে। ওরা তাকে কোনো এক ভবনের অন্ধকার কালকোঠরির সদে সেলে নিয়ে গিয়ে চোখের বাঁধন খুলল। তারপর এক অফিসার তার চুল আঁকড়ে ধরে মুখটা টেনে তুলে মুখের টেপ খুলে প্লাস্টিকের এক ধরনের একটা যন্ত্র দিয়ে তার প্রতিটি দাঁত আর দাঁতের গোড়া একে একে টেনে দেখলো। যন্ত্রটা যখন নকল দাঁতে লাগলো, তখন দাঁতটি বিষ মেশানো অবস্থায় খুলে পড়ল। নকল দাঁতের এই পদ্ধতি পৃথিবীর সব গোয়েন্দা সংস্থারা ব্যবহার করে। তাই গ্রেফতার হওয়ার সাথে সাথেই সবচেয়ে আগে দাঁত পরীক্ষা করা হয়। এভাবে ওরা তাকে ধরার পরপরই তার পালানোর একমাত্র পথ রুদ্ধ করে দিল। তারপর আবার চোখ বেঁধে নিয়ে বাইরে বেরোলো। এই ধরনের কারাগারে বন্দির পালানোর সব সম্ভাবনা নস্যাৎ করে দেওয়া হয়। তদন্ত কক্ষে আসা যাওয়ার পথ, দূরত্ব কিছুই যেন বন্দি বুঝতে না পারে, তাই তারা তাকে কয়েক কদম পর পর লাটিমের মতো ঘুরিয়ে দেয়, যাতে সে দিগ্ভ্রান্ত হয়ে পড়ে। প্রশিক্ষণে তাকে এই অবস্থায় কি করতে হবে তা ভালোই শেখানো হয়েছে। যেমন পায়ের ধাপ গোনা, গন্ধ খেয়াল রাখা, শব্দ শোনা। সে তাই করল। চারদিকেই কোনো না কোনো শব্দ ভেসে আসে। প্রায় 60 কদম পর ওরা তাকে একটা রুমে এনে চেয়ারে বসালো, হাত পা বাঁধলো, তারপর চোখের বাঁধন খুলল। আড়াল থেকে তাকে পর্যবেক্ষণ করবে। অন্ধকার থেকে হঠাৎ তীব্র আলো এসে তার চোখ ঝলসে গেল। সামনের টেবিলে বড় রিফ্লেক্টরে লাগানো বাল্ব শুধুই আলো নির্যাতনের জন্য। তীব্র আলোয় তার চোখ ব্যথা করতে লাগলো। মাথা সরিয়ে চোখ কুঁচকে সামনের দিকে তাকাতে চাইল। টেবিলের ওপারে এক কঠোর চেহারার ব্যক্তি বসা, সম্ভবত উচ্চপদস্থ কোনো অফিসার। টেবিলে চাবকের মতো একটা সরঞ্জাম রাখা। দেয়ালের একপাশে আয়না লাগানো। জিহান একটু ঘাড় ঘুরে দেখলো। সে জানে এটা তার দিক থেকে আয়না হলো, আসলে উল্টো দিকটা ওয়ান ওয়ে গ্লাস। এপাশে ভেতরে বসে ব্যক্তি নিজের প্রতিচ্ছবি দেখবে, আর আয়নার ওপাশে বাইরের অফিসার ও সাইকিয়াট্রিস্টরা সেই আয়নার আড়াল থেকে তাকে পর্যবেক্ষণ করবে। সেখানকার সব কথোপকথন ইংরেজিতে হলো। প্রথম প্রশ্নোত্তরে তাকে জানিয়ে দেওয়া হলো পালানোর কোনো পথ নেই। এই কারাগার থেকে মানুষ বেরোয় হয় মরা অবস্থায়, নইলে পঙ্গু হয়ে। তারা জানে সে পাকিস্তানি গুপ্তচর, তাই সত্যি সত্যি সব বলে দিলে তার প্রতি দয়া দেখানো হবে। সে জানে দোস্তের বিশ্বাসঘাতকতার কারণে সে গ্রেফতার হয়েছে, আর তারা খুব ভালোভাবেই জানে যে জিহান একজন গুপ্তচর, কিন্তু তার ছদ্মবেশ ছিল স্মাগলারের। তার সেই দোস্ত তাকে কোনো পুরনো শত্রুতার কারণে গুপ্তচর সাজিয়ে ফাঁসিয়েছে। এই কভার থেকে মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত বজায় রাখতে হবে। তাই জিজ্ঞাসাবাদ শুরু হলো। নাম ফরিদ হায়াত, নাগরিকত্ব পাকিস্তানি, ধর্ম ইসলাম, শহর শিয়ালকোট, প্রশিক্ষণ কে দিয়েছে? আমরা বংশানুক্রমিক স্মাগলার, আমাদের বাপ দাদা প্রশিক্ষণ দিয়েছে। সে নিরুত্তরভাবে বলল, আমিও জানি আর তুমিও জানো যে তুমি মিথ্যে বলছো। আরেকটা সুযোগ দিচ্ছি। সেই প্রতাপশালী অফিসার রাগে গর্জে উঠলেন, বলো ভারতে কেন এসেছো? হিরো স্মাগলিং এর জন্য। অফিসার উঠে দাঁড়ালেন। সেই সরঞ্জাম তুলে নিয়ে তার মাথায় সজোরে আঘাত করলেন। 1 2 3 তিনটা আঘাতের পর তার মস্তিষ্ক যেন ঘুরে উঠল। মাথা পেছনের দিকে অসহ্য ব্যথা শুরু হলো। হ্যাঁ, এখন বলো কেন এসেছো? তোমার মায়ের সঙ্গে দেখা করতে। সেই অফিসার আবার সেই যন্ত্র দিয়ে মাথায় আরেকটা আঘাত করলেন। মনে হলো মাথার খুলি ফেটে গেছে। ব্যথার অসহ্য ব্যথা। চেয়ারের পেছনে হাত বাঁধা অবস্থায় সে চোখ শক্তভাবে বন্ধ করে নিচের দিকে ঝুঁকিয়ে রাখলো। ব্যথা, যন্ত্রণা, দহন। এখন বলো কেন এসেছিলে? অফিসার আবারও জিজ্ঞাসা করলেন। প্রতিবারই সে একই জবাব দিল। অসংখ্যবার তারা সেই প্রশ্ন পুনরাবৃত্তি করলো, আর ঠিক ততবারই তার মাথায় আঘাত পড়লো। তারপর সে অচেতন হয়ে গেল। হুঁশ ফিরলে দেখলো সে আবার নিজের সেলে মাটির ওপর পড়ে আছে। মাথা এতটাই ব্যথা করছে যে মনে হচ্ছে এখনই ফেটে যাবে। কানের পাশে থেকে রক্ত বের হয়ে মুখের উপর শুকিয়ে জমে গিয়েছে। গুমোট মাথা ব্যথা আর শরীরের বিভিন্ন জায়গায় দাগ, যেন সে অচেতন হওয়ার পরও তার নির্যাতন বন্ধ করেনি। চোখ বন্ধ করতেই
সময় যেন বহু বছর পিছিয়ে ইস্তানবুলে ফিরে গেল। হাতে ধরা রুটির ছোট ছোট টুকরো বানিয়ে সিগলদের দিকে ছুটতে ছুটতে সে সমুদ্র তটে হাঁটছে। দাদাও সাথে আছে। দাদা সবসময় যেমন করে তেমনই অনেকটা এগিয়ে গিয়েছেন। হঠাৎ পেছনে ফিরে তাকে দেখে হাসলেন। কাল তোমার মায়ের জন্মদিন। ও তো মনে রাখেই না, সারাক্ষণ কাজে ব্যস্ত থাকে। চলো ওর জন্য একটা উপহার নিয়ে যাই। ঠিক আছে, সে মাথা নেড়ে সম্মতি দিল। কিন্তু তাকে বলবে না, কাল তাকে সারপ্রাইজ দেব। বলবে না তো? তারপর থেমে দাদা হাসি মুখে জিজ্ঞাসা করলেন, তুমি কি গোপনীয়তা রক্ষা করতে পারো জিহান? জিহান চোখ খুলল। ঠান্ডা মেঝেতে পড়ে থাকা নিজের শরীরকে অনুভব করে ধীরে ধীরে ফিসফিস করল, আমি গোপনীয়তা রক্ষা করতে জানি দাদা। তার মাথায় সে অসহ্য যন্ত্রণা, যা তারপরে থেকেই সারা জীবন ধরে তার সঙ্গী হয়ে আছে। সেটা শুরু সেই জেলি, ঠিক ওই দিনই হয়েছে। কয়েক ঘন্টা পর একজন ডক্টর এলেন। তিনি তার ক্ষতস্থানে ঔষধ লাগালেন। খাওয়ার জন্য অ্যাসপিরিনের 2টো ট্যাবলেট দিলেন এবং আরো কয়েকটি ব্যথার ঔষধ সেই ইটের পাশে রেখে দিলেন, যা বালিশের মতো ব্যবহার করে জিহান চোখ বন্ধ করে মেঝেতে শুয়ে থাকে। রাতে ডক্টর আবার এলেন। এবার যখন কিছু তদন্তকারী কর্মচারী তাকে তাদের বিশেষ ঘরে নিয়ে যেতে এলো, ডক্টর কঠোরভাবে তাকে থামিয়ে দিলেন। দেখতে পাচ্ছ না তার মাথার কি অবস্থা? তাকে জীবিত রাখার আদেশ আছে আমার ওপর, এবং আমি তাকে জীবিতই রাখবো। তোমরা তোমাদের তদন্ত পরে করো। আজ তাকে আরো নির্যাতন করলে সে মরে যাবে। জিহান সামান্য চোখ খুলে ডক্টরকে দেখলো, যিনি কর্মচারীদের ওপর রেগে উঠেছেন। তারা বিড়বিড় করতে করতে সরে গেল। ডক্টর তখন আফসোসের ভঙ্গিতে মাথা নেড়ে তার মাথার ব্যান্ডেজ করতে লাগলেন। এরা মানুষ নয়, এরা জানোয়ার। ডক্টর একই সঙ্গে ঠোঁট নাড়িয়ে ইংরেজিতে বললেন। জিহান শুধু তার অপসন্ন আধ খোলা চোখে তাকে তাকিয়ে দেখলো। তুমি চিন্তা করো না, আমি তোমাকে যতটা সম্ভব সাহায্য করব। তারপর ঝুঁকে ধীরে বলেন, আমি মুসলিম, যদি তোমার কোরআন বা জায়নামাজ দরকার হয় আমি সেটার ব্যবস্থা করে দেব। জিহান কয়েক মুহূর্ত চুপচাপ তাকিয়ে রইল। তারপর বলল, তুমি কি আমাকে সূরা আল ঈমান এনে দিতে পারো? হ্যাঁ, বরং আমি তোমার জন্য পুরো কোরআনই আনিয়ে দিচ্ছি। আনিয়ে দাও। জিহান হালকা হেসে আবার চোখ বন্ধ করলো। কি ধরনের মুসলিমই ডক্টর, যে এটা পর্যন্ত জানে না কোরআনে আল ঈমান নামে কোনো সূরা নেই? যদি গাধা না হয় তো সবারই এটা জানা থাকার কথা। জিহান জানে এটা অপরাধীদের, বিশেষ করে গুপ্তচর বৃত্তি অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের পুরনো কৌশল। একজন কর্মকর্তা প্রচন্ড কঠোর হয় ও নির্যাতন করে, আর মানুষের পাশে কেউ থাকে না। তখন সেই সাহায্য করতে আসা মানুষটি ফেরেশতা হিসেবে দেখা দেয় এবং আরেকজন অপরাধের পক্ষ নিয়ে তার প্রতি নিজেকে সহানুভূতিশীল প্রমাণ করে, যেন এমন পরিস্থিতিতে যখন গুরুত্বপূর্ণ তথ্য সেই মানুষটি বের করে আনে। যাই হোক, তার জন্য উর্দু অনুবাদ সহ একটি কোরআন, নামাজের টুপি এবং জায়নামাজ এনে দেওয়া হলো। অজুর পানি পর্যন্ত দেওয়া হলো। আর এটা সেই কালকোঠরির একমাত্র উল্লেখযোগ্য দিন। আর দিনটা খুবই অন্ধকার। নিজের দেশ থেকে অনেক দূরে এক শত্রু দেশে শত্রুদের মাঝে বন্দি অবস্থায় আহত থাকা পৃথিবীর সবচেয়ে কষ্টদায়ক অভিজ্ঞতা। প্রতিদিনই তারা তাকে জিজ্ঞাসাবাদের ঘরে নিয়ে যায়। কখনো তার 2 বাহুর মাঝখানে লোহার রড গেঁথে দেয়ালে চেপে ধরে পিটানো হয়, কখনো উল্টো ঝুলিয়ে গরম পানির বালতিতে মাথা ডুবিয়ে দেওয়া হয়। তার কাছে তখন বলার মতো মাত্র একটাই কথা থাকে, আই এম নট আ স্পাই। যেহেতু জিহান এক বন্ধুর হাতেই ধরা পড়েছে, তাই এই ব্যাপারে তাদের মনে বিন্দুমাত্র সন্দেহ নেই যে সে গুপ্তচর নয়। এই কষ্টকর নিষ্ঠুর দিনগুলোতে জিহান মনের ভেতরে সেই সাথী এজেন্টের ওপর ভীষণ ঘৃণা পোষণ করেছে। সামান্য টাকার জন্য তাকে এবং আর অনেক নির্দোষ ছেলেকে সেই এজেন্ট ধরিয়ে দিয়েছে। জিহান সত্যি কসম নিয়েছে, জীবনে যদি কখনো সুযোগ পায় তবে সেই মানুষটির উপর অবশ্যই প্রতিশোধ নেবে। কিন্তু এই সুযোগ পরে সে কখনোই পায়নি। জিহান সেই দোস্তের নামও জানে না, অন্য কোনো পরিচয় তার জানা নেই। এই দুনিয়ার 6.5 বিলিয়ন মানুষের ভিড়ে একজন মানুষকে খুঁজে পাওয়া অসম্ভবই। তখন ভাবতো যদি কখনো ফিরে যেতে পারে তবে হয়তো তার সম্পর্কে তথ্য সংগ্রহ করতে চেষ্টা করবে, কিন্তু এমন চেষ্টাও সাধারণত সফল হয় না। আর সেই সময় তো ফিরে যাওয়াটাই অসম্ভব ব্যাপার বলে মনে হয়েছে। প্রায় 12 দিন পর যখন তারা জিহানকে সেল থেকে বের করে বারান্দায় নিয়ে এলো, তখন সে সূর্য দেখল।
ওখানে বড় বড় লোহার ব্লকগুলো রোদে উত্তপ্ত হয়ে পড়ছে। তারা তাকে পালা করে ওই গরম ব্লকগুলোর উপর শুয়ে রাখে। দহন, আগুন, উত্তাপ, পড়ার যন্ত্রণার চেয়েও কি বড় কোনো আযাব আছে? তার আত্মমর্যাদা আর পৌরুষ কিছুতেই মেনে নিতে পারে না যে এই লোকগুলোর সামনে তার মুখ থেকে উফের মতো সামান্য শব্দ বের হয়ে আসে। তবু কখনো কখনো যন্ত্রণার তীব্রতায় সে কাটানো থামাতে পারে না। তখন সে প্রচন্ড রাগ আর অসহায় অনুভব করে। কিন্তু একটা কথা স্থির, হি উইল নট সিং। সে কিছুই বলবে না। তারপর সেই অন্ধকার দিন আর রাত ধীরে ধীরে তার ভেতরকার সব গিলে ফেলতে লাগলো। নিজের অস্তিত্বের সম্মান, আত্মমর্যাদা সব হারালো সে। প্রতিদিন তারা যখন অকথ্য নির্যাতন করে তাকে আধমরা অবস্থায় সেলের কংক্রিটের মেঝেতে ছুঁড়ে ফেলে চলে যায়, তখন তার ভেতরে থাকা প্রতিটি অনুভূতি মেঝের তাপে যেন পড়ে ছাই হয়ে যায়। জেলখানায় আসার আগে সে এত কঠোর বা অসার ছিল না। জীবন আর জীবনের সব কোমলতা তার ভেতরে মজুদ ছিল, কিন্তু সে অন্ধকার দিনগুলো তার সবকিছু গ্রাস করে নিল। সে দিন রাতের হিসাব রাখতে পারল না। ধীরে ধীরে দিন আর রাত তার কাছে সমান হয়ে গেল। সময়ের ধারণা সে পুরোপুরি হারিয়ে ফেলল। যখন খাবার আসে তখন সে বুঝতে পারে রাত নেমেছে। প্রহরী দরজার ফাঁক দিয়ে খাবারের প্লেট এমনভাবে তীর্যকভাবে ধরেন যাতে জিহান প্লেটটি হাতে ধরার আগে মাটিতে পড়ে যায়। তাকে সেই নোংরা মেঝে থেকে খাবার করে খেতে হয়, যা চিবুতে গিয়েও ভেতরে বালু আর ছোট ছোট পাথর লাগে। যখনই পাকিস্তান ও ভারতের ম্যাচ হয়, প্রহরীরা খেলার ধারাভাষ্য শুনতে শুনতে জোরে জোরে পাকিস্তান, মোহাম্মদ আলী জিন্নাহ ও মুসলমানদেরকে এমন এমন গালাগাল করে, এমন শব্দ ব্যবহার করে যে তার রক্ত টক বগিয়ে ফুটে ওঠে। কিন্তু সে নিজের জায়গা থেকে 1 ইঞ্চিও নড়ে না। জীবন, ইচ্ছা, আশা, স্বপ্ন, তার ভেতরে সবকিছু মরে গিয়েছে। দুনিয়ার সবকিছু এক মিথ্যে, অর্থহীন গল্প হয়ে গিয়েছে। যদি কোথাও কোনো বাস্তবতা থাকে তবে সেটাই সংকীর্ণ, অন্ধকার, নোংরা সেলটাই। একদিন জিহান যখন মেঝেতে শুয়ে ফাঁকা দৃষ্টিতে ছাদের দিকে তাকিয়েছিল, তখন তার মাম্মির কথা মনে পড়তে লাগলো। মাম্মি নিশ্চয়ই প্রতি রাতে ঘুমানোর আগে ভাবেন তার ছেলে কোথায়। দীর্ঘদিন মাম্মির সঙ্গে তার যোগাযোগ নেই, কিন্তু এতদিনে তিনি হয়তো জেনে গেছেন যে সে রয়ের হেফাজতে আছে। সে কি কখনো আবার তাদের সঙ্গে দেখা করতে পারবে? সে কি কখনো আবার পাকিস্তানকে দেখতে পারবে? এসব ভাবতে গেলেই সব দিকে গভীর অন্ধকার ছেয়ে যায়। সে জানে তাকে কখনো আদালতে তোলা হবে না, আর তার দেশও তাকে কখনো স্বীকার করবে না। কোনো দেশ তার গুপ্তচরকে স্বীকার করে না, আর এটা সম্পূর্ণ তার নিজের নির্বাচিত পথ। সে নিজেই এই জীবন বেছে নিয়েছে, এবং এই সমস্ত যন্ত্রণা সত্ত্বেও সে জানে যদি তাকে 10 বার জীবন দেওয়া হয় তবুও সে এই পেশায় বেছে নেবে। সে তার কাজকে ভালোবাসে, তার কাজের জন্য কোনো অনুশোচনা নেই। কিন্তু তার প্রায় মনে পড়ে সেই পাকিস্তানি গুপ্তচরের পরিবারের কথা, যাকে সে নিজ হাতে মাটি দিয়েছিল। তার পরিবার কতদিন তার অপেক্ষায় ছিল কে জানে, কিন্তু সেই গুপ্তচরকে অচেনা বা পথে ঘাটে লাশ হিসেবে ফেলে রাখা হয়নি। আল্লাহর জমিন তার দেহের অসম্মান হতে দেয়নি। তখন জিহানের শুধু এটাই ইচ্ছে হতো যে তাকেও যেন অচেনা, পরিত্যক্ত অবস্থায় ফেলে দেওয়া না হয়। গত রাতেও প্রহরীরা তার সেলে 2টো সাপের বাচ্চা ছেড়ে দিয়েছিল। ওগুলো সে হাতে ধরে জুতোর আগা দিয়ে মেরে ফেলেছে। যদি কোনোদিন ঘুমন্ত অবস্থায় তাকে মেরে ফেলে এবং তার লাশ নদীতে ভাসিয়ে দেয়, তাহলে সে কিছুই করতে পারবে না। তার না নামের প্রয়োজন আছে, না খ্যাতির, না প্রশংসার। সে শুধু একটা মর্যাদাপূর্ণ জানাজা চায়। এগুলো অত্যন্ত যন্ত্রণাদায়ক দিনরাত। ঠিক সে সময় যখন সে চিন্তায় ডুবেছিল, প্রহরীরা তার সেলে এসে কাউকে ছুঁড়ে ফেলে রেখে গেল। সে চোখ খুলে সামান্য ঘাড় ঘুরে তাকালো। একটা কম বয়সী মেয়ে যে হাউমাউ করে কাঁদছে। তার পরনে পাকিস্তানি চলে সালোয়ার কামিজ, আর তার ওড়নাটা ছেঁড়া। বেনি থেকে এলোমেলো চুল বের হয়ে আছে। তার চেহারা দেখে বোঝা যাচ্ছে তাকে ভয়াবহ নির্যাতনের শিকার করা হয়েছে। তুমি কে? সে বলল, কিন্তু তার কণ্ঠ খুব দুর্বল শোনা গেল। জিহান একইভাবে শুয়ে থেকে সামান্য ঘাড় ঘুরিয়ে মেয়েটিকে দেখল। আমি কিছু করিনি,
আমার পুরো পরিবার ক্রিকেট ম্যাচ দেখতে এসেছিলাম, কিন্তু তারা আমাদের যেতে দেয়নি। এরা বলে আমরা পাকিস্তানি গুপ্তচর। মেয়েটি কাঁদতে কাঁদতে নিজের কথা বলতে লাগলো। এদের বন্দিশালায় সে 20 দিন ধরে আছে এবং ভীষণ দুঃখে আছে। জিহান নীরবে মেয়েটির দুঃখের এসব কথা শুনল। মেয়েটি যখন এসব বলছিল ঠিক তখনই সিপাহীরা আবার এসে তাকে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে যেতে লাগলো। মেয়েটি ভয়ে চিৎকার করে কাঁদতে কাঁদতে জিহানের দিকে তাকিয়ে সাহায্যের জন্য ডাকলো। জিহান ঘাড় ফিরিয়ে চোখ বন্ধ করে নিল, কারণ তার পক্ষে কিছুই করা সম্ভব না। টানা 3 দিন প্রতি রাতে তারা মেয়েটিকে নিয়ে গেছে টর্চার সেলটা কাছে। ওখান থেকে তার যন্ত্রণাদায়ক চিৎকার হাহাকার পরিষ্কার শোনা গেল। ভোরের কাছাকাছি সময় তার মেয়েটিকে সেলে ফিরিয়ে ছুঁড়ে দেয়, আরো বেশি আহত অবস্থায়। আর তৃতীয় দিন সকালে জিহান উঠে নিজের ব্যথাকে পাশ কাটিয়ে পানি রাখার পাত্র থেকে একটা গ্লাস ভরে মেয়েটির দিকে এগিয়ে গেল। মেয়েটি চোখ বন্ধ করে অবসন্ন হয়ে পড়েছিল। জিহান যখন তার চোখের দিকে তাকালো, হঠাৎ যেন কোনো স্মৃতি তাকে চারদিকে ঘিরে ধরল। ফারিহা ইকান রাজা, সুন্দর এবং উন্নত রোজের ফারিহা। একদিন জিহান তাদের বাড়িতে গিয়েছিল। সেখানে লঞ্চে বসে থাকা ফারিহাকে সে আয়না হাতে কাঁচি দিয়ে নিজের ভ্রু ছাড়তে দেখেছিল। আলিকার আমাদের মা কখনো ভ্রু ছাড়তেন না। তার ভ্রু ছিল স্বাভাবিক, কিন্তু দেখতে সুন্দর লাগতো। আপনি মিসেস ফারিহার মতো ভ্রু শেপ করেন না কেন? জিহান জিজ্ঞাসা করতেই আলিকার মাতার মা হেসে বলেছিলেন, বাবা, আল্লাহ তাআলার বানানো জিনিস নিজের ইচ্ছা মতো বদলাতে হয় না। আল্লাহ তাআলা এটা পছন্দ করেন না। সে এখন সেই আধা বেহুশ মেয়েটির ভ্রুর দিকে তাকিয়ে রইল। ঠিক ফারিহার মতোই ধনুক আকৃতির পরিষ্কার ভ্রু। যদি সে 1 মাস ধরে এখানে আটক থেকে থাকে, তাহলে তার ভ্রু শেপ এখনো নষ্ট হলো না কেন? জেলে কি ভ্রু ছাটার সুবিধা থাকে নাকি? লানত হোক! সে রাগে গ্লাসের পানি পুরোটা মেয়েটির মুখে ছুঁড়ে দিল এবং উঠে গিয়ে আবার নিজের জায়গায় বসলো। মেয়েটি কাতর হয়ে উঠল, কিন্তু খুব একটা নড়ল না। এই ধরনের স্টুল পেজেন্ট অর্থাৎ জেল গুপ্তচর প্রায় জেলের সম্ভাব্য অভিযুক্ত বন্দীদের সঙ্গে রাখা হয়, যাতে নিজেদের উপর হওয়া নির্যাতনের কাহিনী ও আত্মচিৎকার শুনিয়ে তারা বন্দীকে ভয় দেখাতে পারে, যাতে সেই অভিযুক্ত ব্যক্তি জবান খুলে ফেলে অথবা কমপক্ষে তাদের প্রতি সহানুভূতি দেখিয়ে কিছু তথ্য জানিয়ে ফেলে। সে এখন দিনরাত নিজের পালানোর কথা ভেবে যাচ্ছে। জেলটা এত কড়া পাহাড়ে ঘেরা যে সেখান থেকে পালানো অসম্ভব। করবেই বা কি? তারা তাকে পলিগ্রাফ টেস্টে নিয়ে গেল, কিন্তু প্রশিক্ষণের সময় তাকে এই মেশিনকে কিভাবে ধোঁকা দিতে হয় তা তার শেখানো হয়েছিল। তাই এতে তারা কিছুই সুবিধা করতে পারলো না, কিন্তু তার ভয় ছিল বিশেষ ইনজেকশন দিয়ে তার কাছ থেকে অনেক কিছু জোর করে বের করে নেবে, আর তারপর তার এজেন্সি আর কখনই তার উপর বিশ্বাস করবে না। সেখানে তখন বলা হবে সে গদ্দারের ছেলে, ঠিক তার বাবার মতোই হয়েছে। সে ভাবতে লাগলো কি করবে, কোথায় যাবে। কিছুদিন পর একদিন তাকে সেল থেকে বের করে একটি ভিন্ন ঘরে আনা হলো। এখানে ইলেকট্রিক শক দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। বিদ্যুতের শক নেওয়া মানে জীবনভর শারীরিক সমস্যায় ভুগে সে সেনাবাহিনীর কাছে সম্পূর্ণ অকেজো হয়ে যাবে। ভাবতে তার মাত্র 1 মিনিট লাগলো। ওকে ওকে, আই এম আ স্পাই। সে 2 হাত তুলে স্বীকার করে নিল, আমাকে শক দিও না, আমি সব প্রশ্নোত্তর এবং বিবৃতি বলছি। তদন্তকারী দল আবার বসলো। রেকর্ডিং এর ব্যবস্থা হলো, আবারও নেওয়া হলো। জিহান চিন্তা ভাবনা করে তার সাজানো পরিকল্পনা অনুযায়ী বলতে শুরু করলো। সে একজন সিভিলিয়ান স্পাই। সে তার সংস্থার নাম জানে না এবং আরো কিছু বানানো কথা বলার পর জানালো এই মাসের 13 তারিখে তার আরেকজন সঙ্গী গুপ্তচরের সঙ্গে তার দেখা হওয়ার কথা। সেই জায়গায় তারা জিহানকে নিয়ে যাবে, যাতে ওই সঙ্গীকে গ্রেফতার করা যায় এবং এসব স্বীকারোক্তির বিনিময়ে তার প্রতি কিছুটা ছাড় দেওয়া হলো। জিহান জানে এই জেল থেকে পালানো অসম্ভব, কিন্তু খোলা জায়গায় হয়তো কিছুটা সুযোগ থাকতে পারে। তাই সে বলল যদি সেই সাথে 13 তারিখে না আসে, তবে 1-2 সপ্তাহ পর একই জায়গায় আবার আসবে। অনেক হুমকি, সাবধান বাণী এবং মিথ্যা বললে বা পালানোর চেষ্টা করলে কি শাস্তি হবে এসব শুনিয়ে শেষবার তারা ঝুঁকি নিতে রাজি হলো। তার কাছে এছাড়া আর কোনো পথ নেই এবং তাদের কাছেও এছাড়া অন্য কোনো উপায় রইল না। জিহান তাদের একটি জনাকীর্ণ স্থানে নিয়ে গেল, কিন্তু সেখানে এমন কঠোর নিরাপত্তা আর এমন নিখুঁত ব্যবস্থা করা হলো যে সেখান থেকে পালানো এক
একমাত্র স্পাইডারম্যানের পক্ষেই সম্ভব, মানুষ হলে নয়। এদিক ওদিক হাঁটতে হাঁটতে সে বহুবার চেষ্টা করল যদি কোথাও সামান্য সুযোগ পাওয়া যায়, কিন্তু তা অসম্ভব। অবশেষে সে চুপচাপ ফিরে এলো। পরের সপ্তাহে তাকে আরো বেশি নিরাপত্তা পাহারায় আবার সেখানে আনা হলো। এখানে তোর কোনো দোস্ত আসার কথা ছিল না, তাই কেউ এলো না। 3 ঘন্টা ধরে সে ব্রিজের ওপর হাঁটাহাঁটি করলো। তারপর ব্রিজ থেকে নেমে একটি বইয়ের স্টলে চলে গেল। চারদিকে সাদামাটা কাপড় পরা নিরাপত্তা সদস্যরা তীক্ষ্ণ দৃষ্টিতে তার প্রতি লক্ষ্য রেখে আশেপাশে দাঁড়িয়ে রইল। জিহান একটি পত্রিকা তুলে তার পৃষ্ঠা উল্টাতে লাগলো। তার ইচ্ছে আরো ঘন্টাখানিক ঘুরে দেখে তারপর এখান থেকে ফিরে যাওয়ার। কিসের কে আসবে, এত গরমে সে আর কেন কষ্ট করতে থাকবে। পত্রিকাটি রেখে সে ঠিক ঘুরে যাওয়ার মুহূর্তে দোকান থেকে বেরিয়ে আসা 3টি মেয়ে হাসতে হাসতে গল্প করতে করতে হঠাৎ এমনভাবে সামনে এসে পড়লো যে তার সাথে ধাক্কা লেগে গেল। ওহ! যে মেয়েটির সাথে তার ধাক্কা লাগলো সে এতটাই হকচকে গেল যে তার বইপত্র ও ফাইল নিচে পড়ে গেল। সে তাড়াতাড়ি ক্ষমা চাইতে চাইতে মেয়েটির বইপত্র কুড়িয়ে দিতে লাগলো। ওরা কলেজ ইউনিফর্ম পরা মেয়ে। যার সাথে ধাক্কা লেগেছে সে মেয়েটি মাথায় ওড়না দিয়েছে। সাদা ওড়না ঘেরে থাকা তার উজ্জ্বল মুখটা খুব নিরীহ কিন্তু খুব অস্থির দেখাচ্ছে। জিহানের সাথে সেও নিজে হয়ে তার ফাইল বই তুলল এবং এমনভাবে তুলল যে ফাইলে লেখা শব্দগুলো স্পষ্ট দেখা গেল। জিহান বিস্ময় লুকানোর আপ্রাণ চেষ্টা করে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। হঠাৎ তার হৃদস্পন্দন বেড়ে গেল। মেয়েরা দ্রুত তাদের জিনিসপত্র গুছিয়ে আবার ঘুরে চলে গেল। জিহান নিজেকে সামনে আবার বুক র্যাকের দিকে মনোযোগ দিল। একটা বই তুলে সে মুখের সামনে ধরে রাখলো যেন তার অভিব্যক্তি নজরদারি করা লোকেরা বুঝতে না পারে। এই মেয়েটির ফাইলে একজন অফিসারের নাম, পদবি এবং তার তদন্তকারী দলে যোগদানের তারিখ লেখা। পাশে পরিচয়ের জন্য জিহানের নিজের কোড নাম্বার লেখা এবং তার কোড নাম্বারের সংক্ষিপ্ত রূপ লেখা ছিল ARP, এজেন্ট রোজ পেটাল। তার আর গোলাপের পাপড়ির মধ্যে কোনো মিল নেই। এটা শুধু একটি কোড নেই যেমন সাধারণত হয়ে থাকে। যে তাকে এই নামটি বরাদ্দ করেছিল তার সামনে তখন রোজ পেটাল টিস্যুর বক্স রাখা ছিল। যাই হোক, মেয়েটির ফাইলে লেখা এই শব্দগুলোই তাকে চেনার জন্য যথেষ্ট ছিল। সে বইটি আবার রেখে দ্রুত নজরে দোকানের কাজের দরজার দিকে তাকালো, যেখানে দূরে বিপরীত দিকে হাঁটতে থাকা 3টি মেয়ের প্রতিচ্ছবি ভেসে উঠল। ঠিক সেই মুহূর্তে ফাইলওয়ালা মেয়েটি ঘাড় ঘুরে তার দিকে তাকালো। তার চোখে এক চিলতে হাসি। মাররাহ জামিলা, সুন্দরী নারী। পরক্ষণেই মাররাহ জামিলা আবার ঘুরে চলে গেল। সেই 3জন মেয়ে এখন বাস পয়েন্টের দিকে এগোচ্ছে। সবকিছু এমন স্বাভাবিক ভঙ্গিতে ঘটলো যে সেই নজরদারি করা লোকগুলোর কেউ কিছু বুঝতে পারেন। 1 ঘন্টা পরে তারা ফিরে এলো। এখন তার হাতে আরো 1 সপ্তাহ সময় রয়েছে। পরের সপ্তাহে তাকে শেষবারের মতো তাদের সেই জায়গায় নিয়ে যেতে হবে। তার সহযোগীদের কথা বিবেচনা করে গত সপ্তাহ 10 দিনে তাকে নির্যাতন করা হয়নি। খাবারও আগে থেকে কিছুটা ভালো দেওয়া হচ্ছে। হয়তো তারা ভাবছে এতে জিহান ভাবে যদি সে গোপন তথ্য সব বলে দেয় তাহলে তাকে ছেড়ে দেবে। যদিও জিহান জানে সব বললেও তাকে হত্যা করা হবে, কিন্তু এখন তার আশা আছে তাকে পরিত্যক্ত অবস্থায় রেখে দেওয়া হয়নি। তাকে শুধু সেই অফিসার অপেক্ষা করতে হবে যে কয়েকদিনের মধ্যে ওদিকে আসবে এবং তাকে পালাতে সাহায্য করবে। এবং তারপর একদিন সেই অফিসার সত্যি তার তদন্তের দায়িত্বে নিযুক্ত হলো। সে ভেবেছিল অফিসার তাকে সাহায্য করবে, কিন্তু তিনি উল্টো তার উপর পাহাড় সমান নির্যাতন ও জেরা চালিয়ে গেলেন। তার সাথে চিৎকার করেন, গালাগালি দেন, ভীষণ অত্যাচার করেন, যেন এই বন্দির মুখ থেকে কথা বের করাটা তার ক্যারিয়ারের প্রশ্ন। জিহান ওই অফিসারকে নিয়ে দ্বিধায় পড়ে গেল। হতে পারে মেয়েটিকেও ওই ভারতীয়রাই পাঠিয়েছেন, যেন সে অফিসারকে নিজের প্রতি সহানুভূতিশীল ভেবে তার কাছে মনের কথা বলে ফেলে। কিন্তু যদি তাই হয় তাহলে মেয়েটির ফাইলে তার কোড নাম্বার ছিল কিভাবে? এই কোড নাম্বার পাকিস্তানে অত্যন্ত নিরাপদ জায়গায় সংরক্ষিত। এটা এত সহজে কারো হাতে পৌঁছানোর কথা নয়। সে কি করবে? ধৈর্য ধরে অপেক্ষা করা ছাড়া কিছুই করার নেই। এক সন্ধ্যায় যখন ভারত ও পাকিস্তানের ক্রিকেট ম্যাচে পাকিস্তান জিতে গেল, তখন সেই অফিসার রাগ আর উন্মত্ততায় সমস্ত গার্ডদের তাকে বেধড়ক পেটাতে ছেড়ে দিল। তারা তাকে গালাগালি করতে করতে লাঠি দিয়ে, ঘুষি দিয়ে, লাঠি দিয়ে মারতে লাগলো। সে সহ্য করতেই থাকলো এবং যখন সেই সেশন শেষ হলো সবাই বাইরে চলে গেল। সবশেষে যারা গেল তাদের একজন ছিলেন সেই অফিসার। যখন সে ব্যথায় কাটানো মাথা সোজা করলো আর আধমরা চোখ খুলে দেখতে চাইল, তখন তার সেলের চাবি
তার পাশে পড়ে থাকতে দেখলো। এটা অবশ্যই গার্ডদের ধাক্কাধাক্কির সময় পড়ে গিয়েছে, কিন্তু সে বুঝে গেল ওই অফিসারই তার নিজের লোক। এখন সে এখান থেকে বের হতে পারবে, আর সেই অফিসারের উপর কেউ কোনো সন্দেহ করবে না। তিনি নিজের এবং জেহানের দুইজনেরই জীবন বাঁচাতে চেয়েছেন। জীবন যদি কখনো সুযোগ দেয়, তবে সে সেই হিন্দু অফিসারের উপকারের প্রতিদান অবশ্যই শোধ করবে। ইস, যদি সে তার জন্য কিছু করতে পারত। 3 দিন ধরে সে চুপচাপ অপেক্ষা করলো। চাবিটি সে লুকিয়ে রেখেছে। যখন ক্ষতগুলো একটু শুকাতে শুরু করলো, তখনই এলো হোলি, উৎসবের দিন। সেদিন সবাই আনন্দে মত্ত। সে তার কাজ করতে পারবে, আর জেহান সুযোগের অপেক্ষা করতে লাগলো। হঠাৎ চারদিকে হইচই, ধাক্কাধাক্কি, চিৎকার চেঁচামেচি শুরু হলো। কোথাও কোনো এক ঘরে আগুন লেগেছে, মানুষজন দৌড়াদৌড়ি করছে, আর জিহান বুঝে গেল এর পেছনে কার হাত রয়েছে। তারপর বাকি সব ইতিহাস হয়ে গেল। সে বিশৃঙ্খলার সুযোগে সেল থেকে বের হওয়া এক অফিসারকে ফেলে দিয়ে তার পোশাক আর কার্ড ছিনিয়ে নেওয়া, এসব কিছুই তার জন্য খুব কঠিন হলো না। এমনকি সে ভবন থেকেও বেরিয়ে আসতে সক্ষম হলো। পুরো 1 মাস 10 দিন পর সেই নির্যাতন কেন্দ্র থেকে মুক্তি পেল। কয়েকদিনের মধ্যেই সে রাজস্থানের কাছে সীমান্ত পেরিয়ে নিজের দেশে ফিরে এলো। 1.5 মাস পর যে পরিস্থিতির মধ্য দিয়ে সে পাকিস্তানে পৌঁছালো তা বর্ণনাতীত। যখন সে লাহোরে ফিরে এলো, তখনও তার ক্ষত পুরোপুরি শুকায়নি। নিরবিচ্ছিন্ন চিকিৎসা ও যত্নের পর বাহ্যিক ক্ষতগুলো শুকিয়ে গেল, কিন্তু মাথার সেই ভয়ানক ব্যথা তাকে ছাড়েনি। সে কখনোই সেই মাথা ব্যথার কথা প্রকাশ করেনি। সে চায় না কোনো অসুখ বা অক্ষমতা তার সার্ভিস রেকর্ড খারাপ করুক, কিংবা তাকে যুদ্ধক্ষেত্র থেকে ফিরিয়ে ব্যারেকে পাঠিয়ে দেওয়া হোক। তাদের এজেন্সির একটা বিখ্যাত প্রবাদ হলো, আমরা শান্তির সময় যুদ্ধ করি, আর যুদ্ধের সময় নিজের করা যুদ্ধের ফল দেখি। এখনো সে আরো যুদ্ধ করতে চায়, কিন্তু সেই যুদ্ধ আর বন্দিত্ব জিহানকে সম্পূর্ণ ভিন্ন এক মানুষে পরিণত করলো। একদিকে তার সার্ভিস রেকর্ড এসে রিলায়েবল আন্ডার টর্চার তালিকায় চলে এলো, আর অন্যদিকে তার ভেতর অনেক অনুভূতি মরে গেল। একটা পরিবার গড়ার, কোনো সুন্দর মেয়েকে বিয়ে করে নিজের সন্তানের খুশি দেখার যে স্বপ্ন ছিল, সেই স্বপ্ন তার মধ্যে আর রইল না। সে পৃথিবীর প্রতি অবিশ্বাসী হয়ে উঠল। তার ভেতরে এমন তিক্ততা জমে গেল যে তার মনে হলো সে কোনোভাবেই ফ্যামিলি ম্যান হতে পারবে না। সে শুধু একজন এজেন্ট। সেটাই তার জীবন, তার ভালোবাসা, তার পরিবার। সরকার যখন লাখ লাখ টাকা খরচ করে তাকে দেশের সেবার উপযুক্ত করে তুলেছে, তখন মনে হয়েছে তার সেই কাজটাই করা উচিত। মামুদের প্রতি ঘৃণা আর বিদ্বেষ, প্রতিশোধ নেওয়ার ইচ্ছা সবই তার ভেতর থেকে যে শুষে নিয়েছে। যদি এখনো কিছু বেঁচে থাকে, তবে সেটা হলো সেই হীনমন্যতার অনুভূতি, যেটা মামুদের সামনে দাঁড়ানোর কথা ভাবলেই তাকে গ্রাস করে। তাদের জন্য আর কিছুই নেই। মুক্তি পাওয়ার কিছুদিন পর জিহান মাম্মির কাছে তুরস্কে গেল, আর সেখানে তার জন্য এক সুখবর অপেক্ষা করছিল। মাম্মি নিজের সব সঞ্চয় জোড়াতালি দিয়ে আবারও জাহাঙ্গীরের বাড়িটা কিনে ফেলেছেন। দাদার বানানো সেই বাড়ি, তাদের নিজের বাড়ি। কিন্তু এখন সেই বাড়িটাও তাকে খুব একটা আনন্দ দিতে পারল না। এটা কেবল এক ইচ্ছে যে পূরণ হয়েছে, ব্যাস। প্রায় 3 বছর আগে তুর্কি ব্যাকগ্রাউন্ডের কারণে তাকে তুরস্কে পাঠানো হয়েছে। ওখানে সে 2 পরিচয়ে বসবাস করছে। একটি তার পাকিস্তানি পরিচয় জিহান সিকান্দার, আরেকটি ভারতীয় পরিচয় আব্দুর রহমান পাশা। কাজের সূত্রে সে সম্প্রতি ইসলামাবাদে ফিরে এসেছে এবং মাম্মির বারবার অনুরোধের কারণে অবশেষে মামুদের বাড়িতে যাওয়ার কথা ভাবতে বাধ্য হচ্ছে। কিন্তু হোটেলে হঠাৎ করে নিজের বাগদত্তাকে দেখে ফেলার পর তার সিদ্ধান্ত আরো দোলাচলে পড়ে গেল। পরে হয়তো সে মামার সঙ্গে দেখা করার চেষ্টা করবে, কিন্তু মেয়েটি স্থান বলে আসছে, এই চিন্তাটাই তাকে অস্থির করে তুলতে যথেষ্ট হলো। তাকে এমন কিছু করতেই হবে যাতে মেয়েটি না আসে। কিন্তু কি করা যায় বা কি করতে হবে সেটা তখনও সে ঠিক করে উঠতে পারেনি। জিহান বেসিনের কলের সামনে ঝুঁকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে মুখে পানি দিল। যখন নিশ্চিত হলো যে তার মুখের ওপরের অনাকর্ষণীয় চেহারার ছদ্মবেশটা পানিতে ধুয়ে মুছে গেছে, তখন সে মাথা তুলে আয়নায় তাকালো। কপালের ওপর সামনের দিকে পড়া তার গাঢ় বাদামি চুল ও মুখ সব এখন ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে। সে স্ট্যান্ড থেকে তোয়ালে নামিয়ে মুখ মুছতে মুছতে বাইরে এলো। লঞ্চে টিভি চলছে, তার ল্যাপটপও রয়েছে। সোফায় বসে তোয়ালে এক পাশে রেখে এই পাশে ল্যাপটপ কোলের ওপর নিয়ে ফোন বের করলো। এখন মাম্মিকে ফোন করতে হবে। ও পাশে ফোন বেজে চলেছে। অপেক্ষা করতে করতেই সে রিং শুনছে, আর তার মনের পর্দায় আজকের ঘটনাগুলো আবার ভেসে উঠতে লাগলো। গত রাতে মামুদের বাড়ি থেকে বের হওয়ার সময় তার মনে একটা পরিকল্পনা এসেছিল।
জীবনের এই জটিল সময়ে সে যে জিনিসটা সবচেয়ে কম চায় তা হলো তার স্ত্রীর সেই শহরে এসে থাকা, যেখানে সে আগে থেকে একজন ডুয়েল লাইফ এজেন্ট হিসেবে দুই জীবন কাটাচ্ছে। এখন থেকে যেভাবেই হোক মেয়েটিকে থামাতে হবে। রান্নাঘরে সাদা গোলাপ রেখে যাওয়ার সময় তার মাথায় পুরো পরিকল্পনা ছিল না, কিন্তু তবুও বের হওয়ার আগে সে মেয়েটির গাড়িতে একটা জিপিএস ট্র্যাকার লাগিয়ে এসেছিল। সেখানে দাঁড়িয়ে থাকা দুই গাড়ির ছোটটি নিশ্চয়ই তার। সে মেয়েটির উপর নজর রাখতে চাইল, আর ইদানিং তার কাজের চাপ কম থাকায় বেশ ফাঁকা সময় চাইলে মেয়েটির উপর নজর রাখতে পারে। কিন্তু জানে না কেন সে যতবার মেয়েটির কথা ভাবে তাকে তার নাম ধরে ভাবে না, মেয়ে বলেই ভাবে। মেয়েটির মধ্যে কিছু একটা আছে যে তার মোটেও ভালো লাগছে না। মার্কিন দূতাবাসের সেকেন্ড সেক্রেটারির কারণে আজকাল ওদিকে যায়। তিনি ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক, আর 2 মাস পর পাকিস্তান থেকে তার বদলি হয়ে যাচ্ছে। জিহানের আগ্রহের বিষয় হলো সেই সেকেন্ড সেক্রেটারির পরবর্তী পোস্টিং হচ্ছে ইস্তানবুলে মার্কিন দূতাবাসে। যদি তার কাছে পৌঁছানো যায় তবে ইস্তানবুলে জিহানের অনেক কাজ সহজ হয়ে যাবে। সমস্যা হলো জিহান তার গাড়ির কাছে পর্যন্ত পৌঁছাতে পারছে না। সেই সেকেন্ড সেক্রেটারি শুধু হিজড়া ভিক্ষুকদের জন্যই গাড়ির কাজ নামাতেন, কারণ হিজড়াদের বদদোয়াকে তিনি ভয় পান। বোধহয় পারিবারিক কুসংস্কার, যা আমেরিকায় এত বছর থাকার পরেও খোঁজেনি। শুধু তার গাড়ির অপেক্ষায় জিহানকে এখন প্রতিদিন সন্ধ্যায় হিজড়ার বেশ ধারণ করে সেই রাস্তাগুলো ঘুরে বেড়াতে হয়, যে রাস্তাগুলো দিয়ে সে যায়। কারো কাছে হয়তো এটা অদ্ভুত লাগতে পারে, কিন্তু জিহানের কাছে লাগে না। তার দৃষ্টিতে হিজড়ার বেশ নাম ঠিক তেমনই ছিল, যেমন কোনো ডক্টর সম্পূর্ণ সাদা অ্যাপ্রন না পরে অফ হোয়াইট অ্যাপ্রন পরলে হয়। এটা তার কাছে এমন এক পরিবর্তন যা অনুভব হয় কিন্তু বিরক্তি লাগে না। নিজের ক্যারিয়ারে সে এত কিছু রূপ নিয়েছে যে রূপ বদলের সেই অস্বস্তি বোধ করার ক্ষমতাই অনেক আগে হারিয়ে গিয়েছে। হ্যাঁ, ব্যক্তিগত কাজের জন্য সে কখনোই এমন সাজেনি, কিন্তু এখন তার জীবনে ব্যক্তিগত বলে কিছুই আর বাকি নেই। এই যে আজ সে হ্যাঁ গাড়ি ট্র্যাক করে তার সঙ্গে দেখা করতে গিয়েছে, এর পেছনেও তার মাথায় রয়েছে ইস্তানবুলে সেই ভুয়া জীবনের কথা, যে জীবনের আড়ালে সে দিন কাটাচ্ছে। আইসক্রিম পার্লারে মেয়েটির গায়ের অবস্থান দেখে সে পৌঁছালো। তার বর্তমান কর্মস্থলে খুব বেশি দূরে না ওই আইসক্রিম পার্লার। ওখানে প্রায় হিজড়া দেখা যায়, আর জিহান ভালো করেই জানে যে ওদের মধ্যে আসল হিজড়া খুব কমই থাকে। অর্ধেক হচ্ছে পেশাদার ভিক্ষুক, আর বাকিরা গোয়েন্দা বিভাগের লোক, যারা এই ধরনের সাজে সংবেদনশীল জায়গাগুলোতে নজরদারি চালায়। জিহান মেয়েটিকে তুরস্কে যাওয়া থেকে আটকাতে চাইছিল, আর গতকাল পর্যন্ত সে তার মুখোমুখি হওয়ার কথাও ভাবেনি। কিন্তু আজ কেন যেন মেয়েটির সঙ্গে তার কথা বলতে ইচ্ছে হলো। মেয়েটি তাকে এই ছদ্মবেশে কখনো চিনতে পারবে না। ওই মেয়ে তো দূরের কথা, জিহান নিশ্চিত তার মাম্মিও তাকে এই সাজে দেখলে চিনতে পারবে না। মেয়েটির পরনে হালকা আসমানি রঙের পোশাক, চুল আগের মতোই খোলা। সে স্ল্যাশ খেতে খেতে চিন্তায় ডুবে রয়েছে, সম্ভবত জানালা বন্ধ করতে ভুলে গিয়েছে। যখন জিহান কাছের কাছে ঝুঁকলো, মেয়েটি চমকে উঠল। তারপর সে দেখলো মেয়েটির সাদা গোলাপি মুখটা ভয়ে ছেয়ে যাচ্ছে। সমস্ত অস্থিরতার মধ্যেও মেয়েটির ঠান্ডা স্ল্যাশ জিহানের মুখে ছুঁড়ে মারল, আর তখনই সে পিছিয়ে গেল। স্ল্যাশ তাকে পেছনে ঠেলে দেয়নি, বরং মেয়েটির দুঃসাহস থেকে হতবাক করলো। গতকাল যদি তার মনে হয়ে থাকে মেয়েটি খুবই ভঙ্গুর ধরনের, তবে তা একেবারেই সঠিক নয়। মেয়েটি বেশ আত্মবিশ্বাসী এবং মুহূর্তেই প্রতিক্রিয়া জানাতে পারা ধরনের মানুষ। যাক, অন্তত একটা ভালো দিক তো আছে। সেখান থেকে সরাসরি সে অ্যাপার্টমেন্টে ফিরে এলো এবং সাজগোজ ঠিক করে মামিকে ফোন করলো। মামি ফোন ধরে প্রথমে সেই প্রশ্নটাই করলেন যা সে আশা করেছিল। তুমি মামুদের সঙ্গে দেখা করতে গিয়েছিলে? জি, কিন্তু কিন্তু একটু আগে আমার স্যাম ভাবির সঙ্গে কথা হয়েছে। তিনি তো বলেননি। মামি অবাক হলেন। আপনি 2 মিনিট শান্ত হয়ে আমার কথা শুনবেন? 2 মিনিট মন দিয়ে শুনে মামি বললেন, তুমি আজই চলে যাও। আজ ফরকিন ভাইয়ের বাসায় রাতের খাবারের দাওয়াত, সবাই ওখানে জমা হয়েছে। তুমি ওদের সঙ্গে একবার দেখা করে নাও, তারপর ভরসা নিয়ে হ্যাঁকে বলে দিও, কথা শেষ। আরও যা পাবে তাই তুলে আমার মাথায় ছুঁড়ে মারবে। সে অবচেতন মনে ভাবলো। কয়েক মিনিট পর সে কোনোভাবে মামিকে রাজি করাতে পারলো যে সে এখন মামুদের সঙ্গে দেখা করার বদলে আগে মামুর মেয়ের সঙ্গে দেখা করবে। যদি সম্ভব হয় তাকে ইস্তানবুল যাওয়া থেকে থামাবে। আর যদি থামানো সম্ভব না হয় এবং সে 5 মাসের জন্য ইস্তানবুলে যায়, তবে তাদের সামনে যেখানে নিজের পরিচয় গোপন রাখাই শ্রেয়। নিজের আসল পরিচয় দেওয়াটা তার কাজের নিয়ম বিরুদ্ধ। ইস্তানবুলে এমন কাউকে সে কাছাকাছি চায় না যে জানবে তার নাম আব্দুর রহমান পাশা নয়, জিহান সিকান্দার নয়, বরং মেজর জিহান সিকান্দার আহমেদ।
এই সিদ্ধান্তে পৌঁছে অবশেষে মাম্মি রাজি হলো। ঠিক আছে, তুমি যা করতে চাও করো, আমি ওদের বলবো না যে তুমি ইসলামাবাদে আছো। তিনি খুশি হলেন না, তবে রাগও করলেন না। জিহান স্বস্তির গভীর শ্বাস নিল। এখন তার হাতে ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আরো কয়েকটা দিন রইল। ফোন রেখে সে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো এবং অ্যাপার্টমেন্ট লক করে বাইরে বেরিয়ে এলো। মাম্মি বলেছেন ফুরকান মামুন বাসায় আজ পারিবারিক ডিনার। যদি এই কথাটা সে একটি পুরনো তারিখের খামে লিখে গোলাপ ফুলের সঙ্গে পাঠিয়ে দেয়, তাহলে নিশ্চয়ই সে মেয়েটির দৃষ্টি আকর্ষণ করতে পারবে, আর এরপরে সেই জিহানের কথা শুনবে। আজও জিহান সেই ফুলওয়ালার কাছে এলো, আর আজও তার কাছে লাল গোলাপ নেই। সে মনে মনে ফুল গোলাপ আর লাল গোলাপ দুজনকে অভিশাপ দিতে দিতে সাদা গোলাপ কিনে নিল। বারবার সে মোবাইলে ট্র্যাকারটি স্ট্যাটাস দেখলো। মেয়েটির গাড়ি এখনো বাসায় পৌঁছায়নি। নিজের ব্যস্ততার মধ্যে থেকে এই মেয়েটির জন্য সময় বের করা হঠাৎই তার কাছে খুব আকর্ষণীয় লাগতে শুরু করলো। দাওয়াতের পর মেহেন্দির দুপুরে মাম্মির ফোন এলো। সে তখন অফিস থেকে বেরোচ্ছে। এখান থেকে তাকে সেই গাড়িটা নিতে হবে যা সে ইসলামাবাদে ব্যবহার করে। স্ক্রিনে মাম্মির নাম্বার জ্বলতে নিতে দেখে সে খানিকটা চমকে গেল। হয়তো মাম্মির মন বদলে গেছে, না হলে তিনি এমন হঠাৎ ফোন করেন না, যদি না জরুরি কোনো পরিস্থিতি হয়। জি মাম্মি, সব ঠিক আছে? অফিসের প্রধান ভবন থেকে একটু দূরে সরে রাস্তায় হাঁটতে হাঁটতে সে কথা বলতে লাগলো। তুমি আজ গিয়ে মামুর সঙ্গে দেখা করো। ওই একই পুরনো জ্বালা। সে বিরক্তিতে একেবারে বিরক্ত হয়ে উঠল। মাম্মি, গত রাতে আমরা যে বিষয়ে একমত হয়েছিলাম আপনি ভুলে গেছেন? জিহান, আমার কথা শোনো। আমার আশঙ্কা হচ্ছে সুলমান ভাই হ্যাঁ বিয়ে অন্য কোথাও না ঠিক করে ফেলেন। তো করে ফেলুক। সেটা বলতে পারলো না, যদিও তার মন ঠিক এই কথাটাই বলতে চাইলো। কিন্তু যখন বলল, তার কণ্ঠে কোথা থেকে যেন রাগ এসে পড়লো। ওরা কিভাবে অন্য কোথাও তার মেয়ের বিয়ে ঠিক করে ফেলতে পারে? আমাদের বিয়ে হয়েছে, এঙ্গেজমেন্ট না যে ইচ্ছে হলে ভেঙে দেবেন। তারা খোলাও নিতে পারে। আর তুমি জানো শিশুকালের নিকাহ এক দুবারের শুনানিতেই বাতিল হয়ে যায়। আর যদি তারা এমনটা করেন তাহলে দায়টা আমাদের ওপরই বর্তাবে। আর তাদের নিজেদের কোনো দায় নেই নাকি? জিহান সেকেন্ডার, আমি তোমাকে এমন প্রতিশোধ পরায়ণ মানসিকতা নিয়ে তো বড় করিনি। তার কথায় আমি দুঃখ পেয়েছেন, বুঝতে পেরে সে সঙ্গে সঙ্গে অনুতপ্ত হলো। আচ্ছা সরি, আমি বলতে চেয়েছি যদি আমরা এই সম্পর্ক নিয়ে নীরব থাকি ওরাও তো কথা বলবে না। মেয়ে পক্ষ হয়ে তারা নিজেরা কিভাবে বলবেন আমাদের মেয়েকে রুখসত করিয়ে নিয়ে যাও? এভাবে কেউ নিজের মেয়েকে দেয় না। হ্যাঁ, আমার মামুদের অহংকার আর মানবিমান ওরা আমাদের দিক থেকে নিরাশ হয়েছে, তাই সলমান ভাইয়ের জন্য আসা নতুন প্রস্তাবগুলো বিবেচনা করছেন। জিহান হঠাৎ একেবারে চুপ হয়ে গেল। আপনাকে কে বললো এসব? কারণ যাচাই বাছাই ছাড়া সে কিছুই বিশ্বাস করতে পারে না, এটা নিশ্চিত। সালমা ভাবি ফোন করে জানালেন তার মতে সলমান ভাই এখন আমাদের অপেক্ষাতেও নেই। তিনি নাকি নিজে ফুরকান ভাইকে বলেছেন তার এক বন্ধু ছেলে ভাইয়ের জন্য প্রস্তাব পাঠিয়েছে, আর আজই তিনি ফুরকান ভাইকে সেই ছেলেটার সঙ্গে পরিচয় করাবেন। সম্ভবত তাদের কোনো ব্যবসায়িক পার্টনারের ছেলে, বিদেশ থেকে পড়াশোনা করে ফিরেছে। ফুরকান ভাই এখনো তার সঙ্গে দেখা করেনি। সে নীরবে শুনতে লাগলো। পুরো ব্যাপারটা তার কাছে অদ্ভুত লাগলো। কেন? এটা সে নিজেই বুঝতে পারলো না। তুমি আজই চলে যাও, আমি এই সম্পর্ক ভাঙতে চাই না জিহান, মামি অসহায়ভাবে বললেন। যখন মানুষ আমাকে একেবারে অচেনা ভেবে গুরুত্ব দেয় না, আমার অপেক্ষাও করে না, তখন সেখানে যাওয়ারই বা লাভ কি? ভাবি বললেন, হ্যাঁ আমাদেরকে খোঁজ করছেন, সে হয়তো অপেক্ষা করছে। কেন? নিজের অজান্তেই তার মুখ থেকে বেরিয়ে এলো, মেয়েদের মন খুব নরম হয় বেটা। কখনো কখনো মনে হয় আমি যেন নিজের ভাগ্নের অপরাধী। আপনি চিন্তা করবেন না, আমি এই সম্পর্ক ভাঙতে দেব না। মানে তুমি সেখানে যাচ্ছ? তিনি যেন আনন্দে ঝলমল করে উঠলেন। এখন এই কথাও তো বলিনি আমি, শুধু আপনি আমার উপর ভরসা রাখুন, আমি সব ঠিক করে নেব। আমি চুপ করে গেলেন। হয়তো তার বিশ্বাস হলো যে হাতের চারপাশে যে কোনো খারাপ জিনিস ঠিক করে ফেলতে পারে, কিন্তু সম্পর্কের জিনিস দুটোর মধ্যে বিস্তর পার্থক্য আছে। হয়তো মামি এটাও ভাবলেন। আজ থেকে দেখেই ফুলবেলা ছেলেটি উজ্জ্বল মুখে বলল, সাহেব আজ লাল গোলাপ অনেক আছে, কিন্তু আমি শুধু সাদা গোলাপই চাই। গভীর ভঙ্গিতে ওয়ালেট বের করতে করতে সে বলল। ছেলেটির মুখটা একটু নিস্তেজ হয়ে গেল, তবু তাড়াতাড়ি সাদা গোলাপ গুছিয়ে দিতে লাগলো। সাদা গোলাপ অনেকে শত্রুতার প্রতীক মনে করেন, আবার অনেকে একে শান্তি আর মীমাংসারও চিহ্ন হিসেবেও দেখেন। আজ সে তাদের বাড়ির ভেতরে গেল না, বরং ঠিক বিপরীতে নির্মাণাধীন একটা ফাঁকা বাংলায় ঢুকে পড়ল। সেখানে লোহার রড, ইট, অর্ধনির্মিত দেওয়াল, সব মিলিয়ে জায়গাটা রাতের ভুতুরে নিস্তব্ধ। শ্রমিকরা অনেক আগেই চলে গেছে।
ওপরতলার দিকে একটা ঘরে বসে সে সহজেই সুলেমান মামুর খোলা গেটের ভেতরকার সবকিছু দেখতে পাচ্ছে। মেহেদির অনুষ্ঠান দু ঘরের মাঝের খোলা প্লটে দারুণ জাঁকজমকপূর্ণভাবে করা হয়েছে। তার এসব অনুষ্ঠানে কোনো আগ্রহ নেই, তার চোখ শুধু সুলেমান মামুর সেই খোলা গেটেই। একের পর এক অতিথি ঢুকছে বেরোচ্ছে, নারীদের সাজ পোশাক আর উল্টাপাল্টা ফ্যাশন। মামি যে ঐতিহ্য আর মূল্যবোধের কথা সবসময় বলেন, মামা বাড়ির নারীদের মধ্যে তার কোনো ছায়াও সে দেখতে পেল না। দাওয়ারের বোন নিয়মিত মাথায় স্কার্ফ পরে, কিন্তু আজ থেকে রূপালী লেহেঙ্গায় মাথা না ঠেকেই এদিকে ওদিক ঘুরে বেড়াতে দেখা গেল। বিয়ে এলি মানুষ কেন সব ভুলে যায় কে জানে। এই জন্য তার মন খারাপ হলো। অনেকক্ষণ পর জিহান অবশেষে তাকে দেখলো। মেয়েটি তার মাকে অনুসরণ করে বারান্দা থেকে নেমে ড্রাইভার দিকে আসছে। সেখানে সুলেমান মামু একটি পরিবারের সঙ্গে দাঁড়িয়ে খুশি মনে কথাবার্তায় মশগুল। সত্যি মেয়েটিকে খুব সুন্দর লাগছে। সোনালি লেহেঙ্গা আর টিকলি তাকে আরো আকর্ষণীয় করে তুলেছে। তবুও তাকে মাররাহ জামিলা মনে হলো না। সুলেমান মামু এখন সেই পরিবারের সঙ্গে মেয়েটির পরিচয় করেছেন। একজন ভদ্রলোক, ভদ্র মহিলা, আর মনে হচ্ছে তাদের ছেলে। জিহান সেলফোন থেকে টেলিফোটো লেন্স বের করে জুম করলো। এখন তাদের মুখ স্পষ্ট দেখা যাচ্ছে। অতিথি তিনজনই মেয়েটির দিকে আগ্রহ নিয়ে তাকিয়ে আছে, বিশেষ করে ছেলেটি। জিহান জানে না কেন আবার তার মধ্যে রাগ জমে উঠল। ঠিক তখনই সে দেখলো হ্যার মুখের আলো একটু নিস্তেজ হয়ে গেল। তাকে খুশি লাগছে না। একটু পরই সে সবার কাছ থেকে সরে গেল। গেটের বাইরে এসে আঙুলের ডগা দিয়ে চোখের কোণা মুছে নিল। জিহান ফোনে কয়েকবার বোতাম চাপল। তার ছবি তুলতে ইচ্ছে করছে। হ্যাঁ, কোনো একটি ছবি তার কাছে রাখার ইচ্ছেটা তার ভেতরে অদ্ভুতভাবে জেগে উঠল। হ্যাঁ, অতিথিদের সাথে দেখা করে খুশি নয়। অতিথিরা নিশ্চয়ই সেই পাত্রপক্ষ যাদের সঙ্গে সুলেমান মামুর আজ ফরকেট মামুকে পরিচয় করে দেওয়ার কথা। হ্যাঁ, খুশি নয়, মানে এই সম্পর্কটা তার পছন্দ নয়। এটা বুঝে জিহানের মনের কোনো এক কোণায় অদ্ভুত এক স্বস্তি জমা হলো। যেন কিছুটা সান্ত্বনা মিলল, যেন বুকের ভেতর খানিকটা ভরসা এলো। জিহানের আগের মতো অখুশি নেই। অনেকক্ষণ সে ওখানেই বসে রইল। অনুষ্ঠান দেখার তার বিন্দুমাত্র আগ্রহ নেই। সে শুধু হ্যার ফেরার অপেক্ষায় ওখানে বসে রইল। সে আবার একবার দেখতে চায় তাকে। বহুক্ষণ পর অবশেষে তাকে বাড়ি ফেরার পথে দেখা গেল। সে ঘরের ভেতর ঢুকছে। তার কি এখন গিয়ে দেখা করা উচিত, নাকি তুরস্কে হ্যাঁ আসার অপেক্ষা করবে? সে এসবই ভাবছিল। আর ঠিক তখনই ফোন বেজে উঠল। সেলফোনের স্ক্রিনে চোখ পড়তেই জিহান চমকে উঠল। এটা তার তুরস্কের পোস্টপেড সিম, যা কখনো সে ব্যবহার করে আর কখনো মামি ব্যবহার করে। এই নাম্বার মামুর কাছে রয়েছে, আর মামুর নাম্বারও এতে সেভ করা আছে। আর এখন ফোন আসছে সুলেমান মামুর বাসার নাম্বার থেকে। কয়েক সেকেন্ডের জন্য সে যেন পুরো গুলিয়ে গেল, কিন্তু সে ফোনটা রিসিভ করলো। যেহেতু নাম্বারটা ছিল তুর্কির, তাই এক মুহূর্তেই সে যেন তুরস্কেই আছে এমন ভান করলো। একজন পেশাদার এজেন্ট হিসেবে তার উচিত না বুঝতে দেওয়া যে সে তুরস্কে নেই এবং নাম্বারটা রোমিংয়ে চলছে। ওপাশে হ্যাঁ, ব্যাপারটা অবিশ্বাস্য। আর সে মামের খোঁজ করছে। হ্যাঁ, তাদের অপেক্ষায় আছে। মামি ঠিকই বলেছেন। সবকিছুর পরও যখন জিহান কথা বলতে শুরু করলো, তখন তার কণ্ঠ শীতল রুক্ষই রইল। এত তাড়াতাড়ি সে কারোর সঙ্গে নরম হতে পারে না, খোলামেলা কথাও বলতে পারে না। আর হ্যাঁকে তো সে কোনোভাবে অযথা আশা দিতে চায় না। তবু কথা শেষের দিকে যখন তার কাছে হ্যার কণ্ঠ কান্না ভেজে মনে হলো, তখন সে দুঃখী হলো। ফোন কাটতেই জিহান সে খামের দিকে হাত বাড়ালো, যেটা ফুলের সঙ্গে পাঠানোর জন্য এনেছে। ভেতরে সব মোটা কাগজে এখনো কিছু লেখা হয়নি। আর এখন জানে সে কি লিখবে। সেই মেয়েটির জন্য যে কখনো কোনো অনাকাঙ্ক্ষিত সম্পর্কে আবদ্ধ হওয়ার ভয় কাঁদে, আবার কখনো অনিচ্ছাকৃত সম্পর্ক ভেঙে যাওয়ার জন্য কাঁদে। সে সেই কথাটা নিছক তার অনুমান, তবে সে জানে ঠিকও হতে পারে। সে ক্যাপ মাথায় দিল, মাফলার গলায় পেঁচালো, যাতে নিজেকে কুরিয়ার সার্ভিসের লোক বলে পরিচয় দিয়ে বাড়ি কোনো কর্মচারীর হাতে ফুল দিলে কাল দিনের আলোতে তাকে চেনা অসম্ভব হয়। ফুলের চিঠি একজন কর্মচারীর হাতে দিয়ে সে ফিরে এলো। সে শুধু হ্যাঁকে একটু চমকে দিতে চাইল, আর আশা করলো তার উদ্দেশ্য সার্থক হবে। দাওয়ারের বরযাত্রা দিনে জিহানের একেবারে ইচ্ছে ছিল না সেখানে যাওয়ার, আর তার নিজের অনেক কাজও ছিল। সে এখনো সেকেন্ড সেক্রেটারি পর্যন্ত পৌঁছাতে পারেনি, কিন্তু জানে যে এসব কাজ সময় সাপেক্ষ। ধৈর্য, অপেক্ষা আর নীরবতা তার গোয়েন্দা জীবনে অর্জিত তিনটি সবচেয়ে বড় শিক্ষা। আজও কাজ হয়নি। বাড়ি ফেরার সময় শেষ মুহূর্তে হঠাৎ ভাবলো এক নজর সুলেমান মামুর বাড়িটা দেখে যাবে। সে নিজেও জানে না কেন বারবার সেখানে যায়। তাদের গলির মুখে পৌঁছে হঠাৎ পাশ দিয়ে যাওয়া গাড়িতে হ্যাঁকে দেখলো।
সে অজান্তে চমকে উঠল। গাড়িটায় সে গতকালের সেই পরিবারকে দেখলো, আর সেই নির্লজ্জ দৃষ্টির বোকাশোকা ছেলেটা গাড়ি চালাচ্ছে। হ্যাঁ, তাদের সঙ্গে কেন যাচ্ছে? জিহানের অবশ্য রয়েছে, না থাকলেও সে অবশ্যই তাদের অনুসরণ করতো, কারণ হ্যাঁ তার স্ত্রী। আর সে এখন এমন লোকদের সঙ্গে রয়েছে যাদের প্রথম দেখাতেই তার পছন্দ হয়নি। গতকাল তাদেরকে দেখে হ্যাঁ খুশি হয়নি, অথচ আজ তাদের সঙ্গেই আছে। গতকাল ভুল ছিল নাকি আজ, সে এটাই জানতে চাইল। আর যখন দেখলো ম্যারেজ হলে পৌঁছে হ্যাঁ গাড়ি থেকে নেমে আবার সামনের সিটেই বসে পড়লো, তখন বুকের ভেতর ধাক্কা খেলো। সে কিভাবে এভাবে কারো পাশে গিয়ে বসতে পারে? সে কি যাত্রার সাথে বসে এমন মেয়ে? জিহানের প্রচন্ড রাগ হলো। একে তো হ্যাঁ পোশাক, তার উপর এত মেকআপ, খুব জমকালো সাজ, উপরন্ত রাতের বেলা। সব মিলিয়ে জিহানের ইচ্ছে হলো এখনই হাত ধরে তাকে গাড়ি থেকে নামিয়ে নেয়। আজ যদি সে ওই অদ্ভুত সাজে না থাকতো তবে হয়তো সত্যি সেটা করে ফেলতো। গাড়ি থেকে নামতেই জিহান সঙ্গে ফ্রাই প্যান নিল, যা তার ওই কভার লুকের অপরিহার্য অংশ। তার প্রতিটি ছদ্মবেশী অদ্ভুত নিখুঁত হয়, আর যখন সে ওই ছেলেটির মাথার পেছনে ফ্রাই প্যান দিয়ে বাড়ি দিয়ে তাকে মাটিতে ফেলে দিল, তখনও তার রাগ কমেনি। এর চাইতে বেশি সে আর কিছু করতে পারবে না, কোনো অধিকারও দেখাতে পারবে না। কিন্তু মেয়েটিকে গলা ধরে টেনে ম্যারেজ হলে দরজায় পৌঁছে তো দিতে পারবে। এবং সে তাই করলো। নিজের ছদ্মবেশী পোশাকের সেই সস্তা রঙের দোপাট্টাও তার দিকে ছুঁড়ে দিল, আর চলে যাওয়ার আগে আগুন ধরানো দৃষ্টিতে এক নজর হ্যাঁকে দেখে মাত্র একটি শব্দ বলল, বেহায়া। হ্যাঁ, হ্যাঁ ঠিক এটার যোগ্যই বটে। গত দুদিনে তার মনে যে সামান্য কোমলতা জেগেছিল তা মুহূর্তেই শেষ হয়ে গেল। যেমন কেউ মনের ঘর থেকে বেরিয়ে যায়, যেমন হঠাৎ কোনো মানুষকে ভুল মনে হতে থাকে, সন্দেহ জন্মায়, জিহান এখন ঠিক তেমনই অনুভব করছে। এখন সে আর হ্যাঁ সঙ্গে দেখা করতে চায় না। তাকে যেন ইস্তানবুলে যাওয়া থেকে আটকাতে পারে সেই চেষ্টা করবে, অবশ্যই করবে। তবে সে আর মামুর বাড়িতে যাবে না। সিদ্ধান্ত এখন সহজ, প্রত্যেক পূর্বদেশীয় পুরুষদের মতো। তারও ইচ্ছে তার স্ত্রী যেন কারো গাড়িতে নির্বিচারে উঠে না বসে। আর আজ যা সে দেখেছে তা শুধু মন খারাপ করেনি, বরং মেয়েটির প্রতি গভীর সন্দেহ জন্ম দিয়েছে। এটাও সম্ভব, হয়তো হ্যাঁ ছেলেটিকে সত্যিই পছন্দ করে। এটা ভিন্ন ব্যাপার যে ছেলেটির বাড়াবাড়ি থেকে ভয় পেয়ে দিয়েছে, আর স্বাভাবিক প্রতিক্রিয়ায় সে সরে গেছে। কিন্তু অন্তত একটা ব্যাপার পরিষ্কার, পছন্দ অপছন্দ যাই হোক না কেন, সে কোনো পুরুষকে সহজে নিজের কাছে ভিড়তে দেয় না। তবে এটাও হতে পারে ছেলেটির বাবা যে সম্পর্কের প্রস্তাব পাঠিয়েছেন তাতে হ্যাঁ সম্মতি আছে, আর তাই হয়তো সে জিহান বা তার মাম্মির খোঁজ করছে, যাতে যত দ্রুত সম্ভব এই সম্পর্ককে শেষ করা যায় এবং সে নিজের পছন্দ মতো অন্য কারোর সঙ্গে বিয়ে করতে পারে। ঠিক আমার ওপর, কারণ সুলমান মামুর মেয়ে আর ফুরকান মামুর ভাতিজির কাছ থেকে আমি ভালো কিছু আশা করেছিলাম। মনের এই তিক্ত ভাব দূর করতে তার অনেক সময় লাগবে। সে এমন মানুষ নয় যে কয়েক ঘন্টা পর ঠান্ডা মাথায় ভেবে ক্ষমা করে দেবে। সে বছরের পর বছর এমন দূরিয়ে কাজ করেছে যেখানে প্রত্যেক মানুষের অন্তত 2-3টি করে মুখোশ থাকে। অন্য মানুষের প্রতি বিশ্বাস তো সে বহু আগেই হারিয়েছে, এবার নিজের স্ত্রী সম্পর্কেও বিশ্বাস হারালো। ভালোই হলো যে সে মামুদের কাছে দেখা করতে যায়নি। আশা না দেখে সম্পর্ক ভেঙে দেয় স্ত্রীও। আরো কয়েকদিন সে মেয়েটার উপর নজর রাখবে, কারণ মাম্মিকে সম্পর্ক ভাঙার জন্য যোগ্য কারণ তো দিতে হবে। এবার আবার তার ভাবনে হ্যাঁ থেকে ওই মেয়েটি হয়ে গেল, সেই যুবকটি যাকে ওই মেয়ের পাশে বসে থাকতে দেখেছিল জিহান, আর পরে যাকে ফ্রাই প্যান দিয়ে মেরেছিল। তার কথা মাথা থেকে সরাতে পারল না। পরবর্তী কয়েকদিন সে অত্যন্ত ব্যস্ত থাকায় মামুর বাড়ির আশেপাশেও যাওয়া হলো না। কিন্তু মনে যে সন্দেহের দাগ লেগেছে তা যাচাই করতে সে হ্যাঁ ইমেইলে ক্লোজ যুক্ত করে দিয়েছে। মাম্মি রুহেলের কাছ থেকে হ্যাঁ ইমেল অ্যাড্রেস জোগাড় করে দিয়েছেন। এই ক্লোন হ্যাকার লাগিয়ে রাখার কারণে হ্যাঁ ঠিকানায় কোনো ইমেল আসা বা যাওয়া মাত্রই তার ফোনের সঙ্গে সঙ্গে কপি চলে আসে। সেই ছেলেটির নাম জানে না, আর তার সম্পর্কে খোঁজ খবর জানার সময়ও নেই। শুধু জানা দরকার তার বাগদত্ত অন্য কারোর সঙ্গে যুক্ত কিনা। যদি যুক্ত থাকে তাহলে চমৎকার, একটা দৃঢ় প্রমাণ হাতে পেলেই মামিকে রাজি করিয়ে দেবে। এখনো পর্যন্ত কোনো সন্তোষজনক ফল আসেনি, তবু দ্বিধা কমেনি। দাবারের বিয়ের 8-9 দিন পেরিয়ে গেছে। সেদিন সন্ধ্যায় সে যখন নিজের অ্যাপার্টমেন্টের তালা খুলছিল তখন তার ফোন বেজে উঠল। দরজা একটু ফাঁক করে ভেতরে ঢুকতে ঢুকতেই সে মেসেজ খুলল। ওটা হ্যাঁ পাঠানো একটা ইমেইলের কপি, যা সে মাত্রই কোথাও পাঠিয়েছে। জিহান দরজা ভেতর থেকে বন্ধ করতে করতে চোখ রাখলো স্ক্রিনের জল জল করা বার্তায়, ন্যাশনাল রেসপন্স সেন্টার ফর সাইবার ক্রাইম।
ইমেলের অ্যাড্রেস দেখে জিহান থমকে গেল। হ্যাঁ, সাইবার ক্রাইমে ইমেল করতে হলো কেন? মেইলে একটি ওয়েবসাইটে কোনো ভিডিও লিঙ্ক রয়েছে, সাথে ছোট্ট একটি অভিযোগ লেখা রয়েছে তার কাজিনের মেহেদি অনুষ্ঠান যে কিছুদিন আগে অনুষ্ঠিত হলো সেটা একটা ফ্যামিলি ভিডিও কেউ ইন্টারনেটে আপলোড করেছে। এটি প্রাইভেসি অ্যাক্টের লঙ্ঘন, তাই দ্রুত অপসারণের অনুরোধ জানানো হয়েছে। জিহান ভিডিও লিঙ্কে ক্লিক করলো, কিন্তু ভিডিওর দৈর্ঘ্য বড় হওয়ায় বা নেট ধীর গতির কারণে খুলল না। কোনো সমস্যা নেই, ভিডিও পরে দেখবে। এখন তার উচিত মেয়েটিকে সাহায্য করা। যে সাইবার ক্রাইম সেলে হ্যাঁ অভিযোগ জানিয়েছে ওটা কোনো সামরিক এজেন্সির সেল নয়। তারা সাধারণত 3-4 দিন পর মেইলের উত্তর দেয়, আর তাদের কাজ করার প্রক্রিয়াটাও জটিল। তারা আগে অভিযোগ ফর্ম পাঠায় যা এফআইআর এর সমতুল্য, পরে বয়ান দেওয়ার জন্য অভিযোগকারীকে থানায় যেতে বলে। এমন উচ্চ বংশের মেয়েরা থানা কাছারির ঝামেলায় কোথায় ঘুরবে? তাই তারই কিছু করা উচিত। সেজন্যই হ্যার প্রতি অভিমান থাকার পরও জিহান থেকে সাহায্য করতে চাইল। মামির কাছ থেকে হ্যার মোবাইল নাম্বারও ইমেলের সঙ্গেই নিয়েছে। মামির সঙ্গে হ্যাঁ তেমন যোগাযোগ নেই। একবার ফাতেমা মামি ফোন করেছিলেন হ্যাঁ নাম্বার থেকে, সেখান থেকেই নাম্বারটা পাওয়া। সে কয়েক মুহূর্ত ভেবে নিজের ল্যান্ডলাইন থেকে হ্যাঁ নাম্বার ডায়াল করলো। এটা সরকারি ফোন, তার নাম্বার কোনো সিএলআই লিস্টে আসে না, শুধু প্রাইভেট নাম্বার লেখা আসে। জিহানের জন্য কখনো নিজের কণ্ঠস্বর বদলানো কোনো সমস্যা না। এই বিষয়টা খুব ভালো প্রশিক্ষণ ওদের দেওয়া হয়, কিন্তু শুধু কণ্ঠস্বর বদলানোর মধ্যে ভুল ধরার বা ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা বেশিই থাকে। তাই সে ভয়েস চেঞ্জিং অ্যাপ্লিকেশনটাও চালু করলো। এই স্বয়ংক্রিয় ব্যবস্থা তার মুখ থেকে বের হওয়া প্রতিটি শব্দকে 10/1 সেকেন্ড পর হ্যাঁ কানে একেবারে ভিন্ন এক পুরুষালী কণ্ঠে পৌঁছে দেবে। যখন সে হ্যাঁকে সমাধান করলো তখন তার কণ্ঠস্বর খুব নরম, সুন্দর, তবে সামান্য গম্ভীর শোনালো। সোফায় আধশো অবস্থায় জিহান খুব স্বস্তিতে এমন কথা বলল যা শুনে এই মেয়েটি চমকে ওঠার কথা। ভিডিও সরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সে ঠিক সেই কথাটিই বলল যা সাইবার ক্রাইম সেলের লোকেরাও বলে, আমাদের অফিসে এসে আনুষ্ঠানিকভাবে রিপোর্ট করুন। এই কথাতেই হ্যাঁ একেবারে হড়বড়ে গেল। তারপর তাড়াতাড়ি ফোন কেটে দিল। জিহান খানিকটা বিস্মিত হয়ে রিসিভারের দিকে তাকালো। হ্যাঁকে এত ভীত আতঙ্কিত লাগলো কেন? নিশ্চয়ই বিষয়টা গুরুতর। তার উচিত সে ভিডিওটা দেখে নেওয়া। প্রায় 10 মিনিট পর সে ল্যাপটপে ভিডিওটি খুলল। পেজ লোড হতেই উপরের দিকে ভিডিওর নাম জল জল করে উঠলো, আর সে হঠাৎ চমকে সোজা হয়ে বসলো। ভিডিও যত এগোতে লাগলো তার মুখের অভিব্যক্তি ততই কঠোর হয়ে উঠতে লাগলো। কপালের রগগুলো টনটন করে উঠলো এবং চোখে তীব্র রাগের ঝলক দেখা গেল। এইটাই কি তার মামুদের সম্মানিত পরিবার? ফুরকান মামুর, সুলেমান মামুর, সেই পর্দাশীল লাজুক মেয়েরা? এটা মোটেও পুরোপুরি নারীদের অনুষ্ঠান ছিল না। পেছনের দৃশ্যে ওয়েটারের ডিজেকেও দেখা যাচ্ছে। তারাও তো পুরুষ, তাদের সামনে কোনো পর্দা নেই, কোনো লজ্জা সংযম নেই। এরা কেমন মানুষ? পাকিস্তানের কি হয়ে গেছে? দুঃখ, ক্ষোভ, স্তব্ধতা সব কিছুই তাকে একসঙ্গে আঘাত করলো। প্রচণ্ড রাগে সে ল্যাপটপ বন্ধ করে ঘরে পায়চারি করতে লাগলো। জেলে কাটানো সেই 1 মাস 10 দিন তার অন্তরে প্রচুর তিক্ততা ভরে দিয়েছে। যদিও সে চেষ্টা করেছে সেই তিক্ততা ভুলে যেতে, কিন্তু মন থেকে এসব মুছে ফেলতে পারেনি। চেপে রাখা আর সত্যি ভুলে যাওয়ার মধ্যে আকাশ পাতাল ফারাক আছে। যখন সে তাকে সেই ছেলে গাড়িতে উঠতে দেখেছিল তখনও তার এত রাগ হয়নি যতটাই জঘন্য ভিডিও দেখে হয়েছে। এই মেয়ে তার মতো একজনের সঙ্গে কোনোদিনই সুখে থাকতে পারবে না। জিহান এটা দাবি করছে না যে সে খুব চরিত্রবান বা ভালো মানুষ। তারা দুজন দুই ভিন্ন পরিবেশে বড় হওয়া, দুই ভিন্ন ধরনের মানুষ, নদীর দুপারের মতো। আর এখন তো মায়ের খুশির জন্য সে আর এই মেয়েটিকে বিয়ে করতে চায় না। তার আফসোস হলো যে সে ফোনে মেজর আহমদ অর্থাৎ নিজের নাম কেন বলল। যাই হোক, এই ভুলটা ঢেকে ফেলার উপায় সে বের করবে। সে হাইকে কখনো জানতে দেবে না যে সে মেজর আহমদ। এটা পরের বিষয়। এখন আসল সমস্যাটা তার স্কলারশিপ নিয়ে। যখন নিশ্চিত হয়েছে যে সে আর এই সম্পর্ক রাখতে চায় না, তাহলে ইস্তানবুলে পরে 5 মাস ধরে কেন সে হ্যার জন্য ঝামেলায় পড়বে? মায়ের ধারণা হ্যাঁ এলে তাদের সঙ্গেই থাকবে। সেই অবস্থায় আরো সমস্যায় পড়বে সে, কারণ সে ইস্তানবুলের দুটো পরিচয় নিয়ে থাকে। কখনো জাহাঙ্গীরে থাকতে হয়, কখনো বইকারায়। হ্যাঁ যদি 2 দিনও তার বাসায় থাকে তবে বোঝা যাবে তার কার্যকলাপ সন্দেহজনক। তাতে নিজেকে আড়াল করে রাখা জিহানের জন্য কঠিন হয়ে যাবে। আর যখন তাকে জীবনে জড়াতে চায় না তখন তার গোপনীয়তার অংশীদারও পড়বে না। জিহান শুধু এই কথাটাই বারবার ভাবতে লাগলো। ওদের এখানে কাজ করার 2টা উপায় বলা হয়, বিলওয়াস্তা আর বিলাওয়াস্তা। বিলাওয়াস্তা প্রত্যক্ষ পদ্ধতিটাই সে সাধারণত আগে ব্যবহার করে। যদি সেটা ব্যর্থ হয়
তখন ব্যবস্থা পরোক্ষ পদ্ধতি বেছে নেওয়া হয়। এই মুহূর্তে সে শুধু এটুকুই চায়, কোনোভাবেই যেন ওই মেয়েটা তুরস্কে না আসে নিজের কাছে। নিজেরই যে কারণটা জিহান বারবার বলছে সেটা হলো সে এটা শুধু আর শুধু তার দ্বিতীয় জীবনে কোনো গোলমাল হওয়া থেকে বাঁচানোর জন্য করছে। মেয়েটা আসবে, তারপর তার সঙ্গে দেখা করবে, তারপর আশা ভরসা বেঁধে ফেলবে, কিংবা হয়তো সে তালাক চাইবে। সেই ক্ষেত্রে আবার মামে কষ্ট পাবেন। ওহ, এইসব ঝামেলা থেকে বাঁচার একটাই উপায় আছে, এমন কিছু হয়ে যায় যেন মেয়েটা থেমে যায় এবং ইস্তানবুল যাওয়ার প্রোগ্রামটাই বাতিল করে দেয়। ইদানিং অফিসিয়াল কাজের ক্ষেত্রে হামাদ তাকে সাহায্য করছে। দুর্ঘটনার পর সে লম্বা ছুটিতে আছে, তাই খুব সহজেই জিহানের সঙ্গে কাজ করতে পারছে। জিহান ঠিক করলেও হামাদের কাছ থেকেই সাহায্য নেবে। দেখো, আমি শুধু তোমার মানসিক তৃপ্তির জন্য তোমার সাহায্য করতে রাজি হয়েছি, না হলে আমার ব্যক্তিগত মত হলো তোমার বউ তুরস্কে পড়তে যাচ্ছে, তোমার উপর নজরদারি করতে যাচ্ছে না। তোমার কর্মকাণ্ড নিয়ে কোনোদিনই সন্দেহ করবে না, তুমি সবকিছুই ঠিকঠাক সামলে নিতে পারো। আসল কথা হচ্ছে তুমি ওকে সেখানে নিজের এত কাছে দেখতে চাও না, তোমার ভয় হচ্ছে যদি তুমি ওকে ভালোবেসে ফেলো তাহলে তোমাকে তোমার মামুর সামনে হার মানতে হবে। তোমার মন এই সম্পর্কটাকে রক্ষা করতে রাজি, কিন্তু তোমার মস্তিষ্ক আজও তোমার মামুর ওপর প্রতিশোধ নিতে চায়। ভয় পাচ্ছ যদি কোথাও গিয়ে তোমার হৃদয়ের আবেগ অহমিকার ওপর জয় হয়ে যায়। তবু আমি যা যা পারি করবো। আহমদ খুব নিশ্চিন্তে শান্ত ভঙ্গিতে বলল। জিহান বিরক্তি নিয়ে মাথা থেকে চুপ করে গেল, যেন সত্যি কথা শুনে তার খারাপ লেগেছে। যাক, কারণ যাই হোক না কেন, পাকিস্তান থেকে রওনা হওয়ার আগে সেই ঝামেলা থেকে মুক্তি চাচ্ছে। অন্যদিকে যে লোকটা ওই ভিডিও ইন্টারনেটে আপলোড করেছে তাকে জিহান খুঁজে বের করে ফেলেছে। সে সেই মুভি মেকার যে মেহেদির অনুষ্ঠান কভার করতে সেখানে এসেছিল, আর সেখানে গিয়ে নিজের ফোনের ক্যামেরা দিয়ে এক মিটারের মাধ্যমে এই কাজটা করিয়েছিল। লোকটাকে সে নিজের এজেন্সির সাইবার ক্রাইম সেলে হস্তান্তর করে দিয়েছে। আর সে যাদের যাদের ওই ভিডিওটা দিয়েছে সবার কাছ থেকে কপি উদ্ধার করে নেওয়া হয়েছে। তারপরে যদি কেউ ইন্টারনেট থেকে ভিডিওটি নিজের কম্পিউটারে সেভ করে রাখে, তার তো আর কোনো রেকর্ড নেই। কোথাও না কোথাও সেই ভিডিও অবশ্যই থাকবে, পুরো দুনিয়া থেকে তো সে ওটা গায়েব করতে পারবে না। জিহান ওই মুভি মেকার অ্যাকাউন্টটা নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিল। ভিডিওটা সে ডিলিট করেনি, কারণ যদি মুছে ফেলে তাহলে মেয়েটা কোনোদিনই তার সঙ্গে দেখা করতে আসবে না। তবে ভিডিওর পেজটা ব্লক করিয়েছে। তার মামার বাড়ির সেক্টর ছাড়া দেশ জুড়ে কোথাও আর সেটা দেখা যাবে না। তার পুরো বিশ্বাস নিজের ভিডিও সরাতে হলে সে নিশ্চয়ই তার কাছে আসবে। পরের দিন তাকে হামাদের সঙ্গে 4-5 ঘন্টা রাস্তার ধারে দাঁড়িয়ে সেকেন্ড সেক্রেটারি গাড়ির জন্য অপেক্ষা করে কাটাতে হলো। এটা এমন এক কেন্দ্রীয় সড়ক যেখানে সবসময় ভীষণ ভিড় থাকে। তার অস্পষ্ট একটা আশা রয়েছে, হয়তো হায়াও এখান দিয়ে যাবে। সাধারণত সে সবসময় বাইরে বেরোতেই থাকে, সে ঘরে বসে থাকার মতো মেয়ে নয়। তাই সড়কে না হোক পাশের এক গলির রাস্তার ট্রাফিক জ্যামে সে সত্যিই আটকে আছে। জিহানের হাম্মাদের অফিসের কাজ সেদিনও হয়নি, তাই জিহান ভাবল এইদিকের অন্য কাজটাই সেরে ফেলা যাক। পাকিস্তানে সে নারীদের মধ্যে যেটাকে সবচেয়ে বেশি ভয় পেতে রেখেছে সেটা হলো হিজড়াদের বদদোয়া। বিশেষ করে ভ্রমণে বেরোনোর আগে যদি কোনো হিজড়া বদদোয়া দেয়, এরকম অশুভ লক্ষণের পর অনেকেই পথযাত্রা বাতিল করে দেয়। তখন তারা বদদোয়ার এই আশা সত্যিটা ভুলে যায় যে বদদোয়া সৎ মানুষের দিক বা ফাসিক, প্রতিবন্ধী দিক বা সুস্থ, কারো ওপর ততক্ষণ কার্যকর হয় না যতক্ষণ না ব্যক্তি তার হকদার হয়। আর কোনো ব্যক্তি যদি বদদোয়ার হকদার না হয় তাহলে সেটা বদদোয়া দানকারীর গায়ে ফিরে আসে। তবু তার আশা যে তার বউ সেই সব কুসংস্কারগ্রস্ত লোকেদের মতোই হবে যারা হিজড়াদের বদদোয়াকে ভীষণ ভয় পায়। জিহান এই কাজের জন্য মাত্র 5 মিনিট বের করতে পারলো। তাকে ফিরে গিয়ে রিপোর্ট করতে হবে, কিন্তু যখন ওরা দুজন মুখোমুখি হলো তখন হঠাৎই এত রেগে গেল যে তাদের একটা কথাও শুনলো না। হাম্মাদও না জেনে কি কি কথা বলতে শুরু করলো, কিন্তু কিছুই শুনতে রাজি না। যেন সে ভুলে গিয়েছে ডলি জীবনে কখনো তার উপর কোনো উপকার করেছিল। কোনো কথা শুনতে রাজি তো হলোই না, উল্টো বারবার তাদের চলে যেতে সরে দাঁড়াতে বলল। এই পর্যন্ত তো ঠিক ছিল, কিন্তু ওই মেয়েটা আচমকা বিস্ফোরিত হয়ে ওঠার সে অভ্যাসের কারণে আমাদের আঙুলগুলো চ্যানেলের কাজের মধ্যে চেপে দিল। সামান্য একটা ক্ষত এতটা কষ্টদায়ক হয় না, কিন্তু আমাদের সেই হাতটা ফ্র্যাকচারের পর মাত্রায় সুস্থতার দিকে যাচ্ছিল। আর ঠিক তখনই কারণে হাতটা আবার জখম হয়ে গেল। এতে তার প্রচণ্ড রাগ হলো। আরেকদিকে জিহানের অন্য কাজটাও হয়নি। এই দুয়ের কারণে সে প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে উঠল। জিহান আটকাতে পারেনি, নিজের অসহায়তাটাই তার রাগ বাড়িয়ে দিল। সেদিন রাতে সেই বিষয়টা নিয়ে জিহান অনেকক্ষণ ভাবল। সেই দৃশ্যটা যখন ছেলেটার গাড়িতে বসেছিল আর সেই ভিডিও কিছুতেই ভুলতে পারছে না।
ওই মেয়ের সঙ্গে তার কোনো সম্পর্ক রাখতে চাওয়ার কথা নয়, তবুও একবার সে ওর সঙ্গে দেখা করতে চাইল। যদি কোনোভাবে সে ওকে স্কলারশিপ নেওয়া থেকে বিরত রাখতে পারে, তাহলে নিশ্চয়ই তাকে তুরস্কে দেখতে হবে না। তাই এই সাক্ষাৎটা খুব গুরুত্বপূর্ণ আর প্রয়োজনীয়। বিছানায় শুয়ে শুয়ে সে ল্যান্ডলাইন থেকে হ্যাঁ নাম্বার ডায়াল করলো। অনেকগুলো ঘন্টা বাজার পর সে ফোন তুলল। মনে হলো যেন ঘুম থেকে সদ্য জেগে উঠেছে, আর উঠতেই দেখা করার জন্য রাজি হয়ে গেল। কথা বলার ভঙ্গি শুনে বোঝা যাচ্ছে সে বাড়ির কাউকে না জানিয়ে দেখা করতে আসবে। কে জানে সেই সাদা ফুলগুলো সম্পর্কে বাড়িতে কি বুঝিয়েছে। হয়তো কোনো অজুহাত বানিয়েছে, হয়তো ফুলগুলো লুকিয়ে রেখেছে। অসম্ভব নয়, কাল সে আব্বাকেও সঙ্গে করে নিয়ে আসতে পারে। তবে জিহান আশা করছে না যে হ্যাঁ এ ব্যাপারে সত্যি সত্যি কাউকে জড়াবে। মেয়েটা বেশ সাহসী আর নিজের সমস্যাগুলো নিজেই সমাধান করতে জানে বলে তার মনে হয়েছে। ওর সঙ্গে দেখা করার জন্য একটা নকল সেফ হাউসের ব্যবস্থা করা খুব কঠিন হলো না। সব ব্যবস্থা সে নিজের হাতে করেছে। তবে এটা ঠিক যে জিহান হ্যাঁ সঙ্গে পর্দার আড়াল থেকে কথা বলবে। যেমন অনেক সময় কিছু লোককে জেরা বা জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পর্দার আড়াল থেকে কথা বলা হয়। হ্যাঁ কাছে নিজের আসল নাম মেজর আহমেদ বলে ফেলা অবশ্যই একটা ভুল ছিল। হতে পারে ফুরকান মামুর সেই কথাটা সিকান্দারের ছেলে লাহোরে পোস্টেড ওর কানে পৌঁছেছে এবং তার ব্যাপারে সন্দেহ পোষণ করতে পারে। হতে পারে দাদার নামও সে জানে। এখন যদি এক মেজর আহমেদ তার সামনে বসে নিজেকে লুকিয়ে রাখে, তাহলে দুয়ে দুয়ে চার মিলিয়ে এসে বুঝে নিতে পারে লোকটা কে। হ্যাঁ এতটা বুদ্ধিমতী কিনা জিহান তা জানে না, তবে সে নিজের এক প্রকার পারফেকশনিস্ট। নিজের বানানো কভার স্টোরিতে কোথাও কোনো ফাঁক ফোকর থাকা চলবে না। এই শিক্ষাই সে চাকরির অভিজ্ঞতা থেকে পেয়েছে। জিহান স্ক্রিনের আলো থেকে কথা বলছে কেন, হ্যাঁ কাছে সেটা খুব শক্ত আর গ্রহণযোগ্য কারণ ব্যাখ্যা করা দরকার। আর সেই কারণটা খুবই সহজ। জিহান হ্যাঁকে এই ধারণা দেবে যে তার মুখ পুরো বিকৃত হয়ে গেছে স্ক্রিন ফ্রস্টেড ক্লাসের। তাই যদি হ্যাঁ ওই সামনে বসে আহমেদের আধা পড়া মুখ দেখে, তাহলে কাছের ঝাপসা প্রভাবের কারণে পুরো অংশ কতটা সেটা বোঝা যাবে না। তাকে অনেক গাঢ় রঙের বার্ডের মতো করে দেখানো সম্ভব হবে। হ্যাঁ স্বাভাবিকভাবেই ধরে নেবে লোকটা তীব্র হীনমন্যতায় ভুগছে, তাই একটি সুন্দরী মেয়ের সামনে মুখোমুখি আসতেই ভয় পাচ্ছে। একটা অব্যর্থ যথাযথ কারণ। এছাড়া আরেকটা কারণও রয়েছে। যদি মেয়েটা তার কথা না বোঝে আর স্কলারশিপ থেকে পিছিয়ে না আসে, তাহলে শেষ চেষ্টা হিসেবে সে হামাদকে ওর সঙ্গে কথা বলতে বলবে। আমাদের কাছে এই সমস্যার সেরা সমাধানই হলো সে নিজেকে মেজর আহমদ পরিচয় দিয়ে হ্যাঁ সঙ্গে দেখা করবে এবং যে কোনোভাবে বোঝাবে যে তার স্বামীর জন্য ওই জায়গায় যাওয়া ঠিক না, আর স্বামীর জন্য সে নিজেই ঝামেলা ডেকে আনছে। এই কথোপকথনের পুরো খসড়া এখনো ঠিক করা বাকি। তবে এটা ঠিক যে সেই চেষ্টাটা করবেই। তার কোনো আত্মীয় ইস্তানবুলের কাছে কোথাও থাকে, এটা তার কাছে কোনো সুখকর ব্যাপার না। আমার মনে হয় তুমি তোমার মিসেসের আশা নিয়ে ভয় পাচ্ছ এই কারণেই যে তুমি যেন তার প্রেমে না পড়ে যাও, যেন তুমি তার প্রভাবের মধ্যে চলে না যাও। আর যেন তোমার কাছে তাকে নিজের জীবন থেকে বাদ দেওয়ার কোনো কারণে না থাকে। হামাদ সম্পূর্ণভাবে জিহানের পক্ষে থাকলেও মাঝে মধ্যে হাসতে হাসতে এই ধরনের মন্তব্য করে ফেলে। জিহান মাথা ঝাঁকিয়ে কথাগুলোকে গুরুত্ব না দিয়ে উড়িয়ে দেয়। যখন মেজর আহমেদের সেই নিজ হাতে বানানো অফিসে হ্যাঁ এলো, তল্লাশির অজুহাতে ওর ফোনটা নিয়ে নেওয়া হয় এবং তাতে একটা দীর্ঘ রেঞ্জের জিপিএস ট্র্যাকিং ডিভাইস লাগিয়ে আবার ফেরত দেওয়া হয়। যদি সে তুরস্কে চলে যায়, তখন এই ডিভাইসটি তার খুব কাজে দেবে। যখন হ্যাঁ ভেতরে এলো আর জিহান তাকে সম্বোধন করলো, প্রথমেই সেকে আশ্বস্ত করলো যে শহরের এক একটা মানুষ থেকে সে ইতোমধ্যে ওই ভিডিও মুছে ফেলেছে। এটা সত্য। অন্তত যে মুভি মেকারের এই ধরনের কাণ্ড, যাকে বিয়ের অনুষ্ঠানে ভিডিও করতে ডাকা হয়েছিল, তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে জিহানও সব লোকের কাছে পৌঁছে গেছে যাদের কাছে সে ওই ভিডিও পাঠিয়েছিল। তবু সে ভালো করে জানে যদি তারা আরও অন্য কোথাও ভিডিও পাঠিয়ে থাকে, বা যদি কেউ ইন্টারনেট থেকে ডাউনলোড করে রাখে, অথবা যে কোনো অন্য উপায়ে কোথাও না কোথাও ভিডিওটা অবশ্যই কারো কম্পিউটারে পড়ে থাকবে। কিন্তু কখনো কখনো মানুষ অনিচ্ছাকৃতভাবেও কিছু কথা বলে ফেলে। যেমন যখন জিহান বলল যে শুধু ধৈর্য রাখতে না পেরে সে এই সাক্ষাতের অজুহাত বানিয়েছে, তখন এক মুহূর্তের জন্য সে নিজেই অবাক হয়ে গেল। এতগুলো দিনের অসহনীয় দৃশ্য দেখার পরেও সে কি সত্যি কোনো কারণ ছাড়াই এই মেয়েটার সঙ্গে দেখা করতে চেয়েছিল, নাকি তার কাছে যেসব অজুহাত আছে এগুলো শুধু মেয়েটার কাছে আসার বাহানা মাত্র? হয়তো আমার ঠিকই বলে, তবে সে জানে তারা দুজন ভিন্ন ধরনের মানুষ, কখনো এক হতে পারবে না।
জিহান সেই সাক্ষাতে মেয়েটিকে কিছু প্রশ্ন করলো, যার উত্তরে মেয়েটি তার স্বভাব মতোই উঠে দাঁড়ালো। এমনকি যখন জিহান থেকে উপদেশ দিতে চাইল, তখনও ঠিকমতো উত্তর দিল না, তার কথায় কোনো আগ্রহই দেখালো না। তখনই জিহান সেই প্রশ্নটা করলো, যার মাধ্যমে বিয়ে সম্পর্কে মেয়েটির অগ্রাধিকার জানা যায়। সে জানে মেয়েটা সঙ্গে সঙ্গে মানা করে দেবে, কিন্তু কোন কারণ দেখে মানা করে এটা জানতেই জিহান আগ্রহী। আর যখন মেয়েটি কারণ বলল, তখন জিহান এক মুহূর্তের জন্য চমকে উঠল। কত দৃঢ় বিশ্বাস আর দাবি নিয়ে সে বলল, আমার স্বামী আমার স্বামী। জিহান আবার নিজের ব্যাপারে অনিশ্চিত হয়ে পড়ল। না চাইতেও তার স্মৃতিতে ফিরে এলো ফুরকান মামুর সেই কথা, যা তার মা বাবা আর তার পাকিস্তানে ফেরার বিষয়ে বলেছিল। জিহান শুধু এটুকু জানতে চাইল, তার বাবার সম্পর্কে হ্যাঁ কতটুকু জানে, কিন্তু স্বভাব মতোই মেয়েটা খেপে উঠে চলে গেল। তখন সে পাশে রাখা লাল গোলাপের তোড়াটার মধ্যে, কারণ আজ সে সত্যি সত্যি সাদা গোলাপ পায়নি, খোঁজও করেনি। ছোট্ট একটুখানি কার্ড লিখে ঢুকিয়ে দিল, আসার জন্য ধন্যবাদ, ARP। কার্ডটা সে ফুলের ভেতরেই রেখে দিল। জিহানের সহযোগী পরে বাইরে গিয়ে হ্যাঁকে ফুলগুলো দিতে চাইল, সেদিকে সে তাকিয়েও দেখল না, সোজা চলে গেল। সে যেন ভীষণ রেগে গিয়েছে মনে হলো। এই কয়েকদিনে এটাই প্রথম দিন যখন জিহান হ্যাঁ জন্য এতটা সময় ব্যয় করেছে। মূলত সে এমন কম কথার মানুষ যে জানে কোথায় সময় দিতে হয়। এখনো পর্যন্ত জিহান নিজেকে বলে যাচ্ছে সে শুধু হ্যাঁকে স্কলারশিপ নেওয়া থেকে বিরত রাখার জন্যই এইসব করছে, অথচ সে নিজেই বুঝতে পারল না মেয়েটা যখন সামনে বসেছিল তখন সব কথা বলে ফেললেও শুধু স্কলারশিপ না নেওয়ার কথাটাই কেন বাদ পড়ে গেল। এই ব্যাপারে একটা শব্দও সে বলতে পারেনি। কেন? হয়তো এই জন্য যে তাদের কথোপকথন এত তিক্ত একদিকে গিয়ে উঠেছিল যে এরপর যদি সে তাকে কোনো কাজ থেকে সরতে বলতো, তাহলে মেয়েটা ইচ্ছে করেই ঠিক সেই কাজটাই করতো। তবু সে আরো একবার চেষ্টা করতে চাইল। পরে 2 দিন সে নিজের অফিসের কাজ গোছাতে ব্যস্ত রইল। তার কাজ ঠিকমতো এগোয়নি, কারণ ম্যাডাম সেকেন্ড সেক্রেটারি মিটিং এর কারণে আবার বাইরে যাচ্ছেন। এই পেশায় প্রায় এমন হয়, অনেকদিন ধৈর্য নিয়ে কোনো তথ্যের অপেক্ষা করার পর হঠাৎ করে ব্যর্থতার মুখোমুখি হতে হয়। তৃতীয় দিন রাতে সে আবার জিনা সুপার মার্কেটের এক নির্জন চত্বরের উপর হ্যাঁ সঙ্গে দেখা করলো। দুনিয়ার সব সংবেদনশীল সংস্থায় প্রাচীনতম এবং প্রায় ঘষে মেজে ব্যবহার করা পুরনো হয়ে যাওয়া একটা কৌশল আছে। সেই পদ্ধতি অনুযায়ী কোনো ব্যক্তির ওপর উপকার আর বিশ্বাসের ছাপ ফেলতে হলে আগে প্রথমে কাঙ্ক্ষিত ব্যক্তিকে কোনো ঝামেলায় জড়িয়ে ফেলে তারপর ঠিক সময় মতো এসে সেই ব্যক্তিকে বিপদ থেকে উদ্ধার করে নিজেকে হিরো প্রমাণ করতে হয়। যদি সামনের লোকটা বুদ্ধিমান হয় তাহলে সে ওই কৌশল ধরতে পারবে এবং কখনোই কৌশল প্রয়োগকারীর উপকারের জন্য কৃতজ্ঞ থাকবে না। জিহান জানে না হ্যাঁ কতটা বুদ্ধিমান, তবে মেয়েটা এতটুকু বুঝতে পারেনি যে ছেলেগুলো কার কথা থেকে উত্ত্যক্ত করতে এসেছে। সেদিন থেকে কিছুটা বেখেয়ালে লাগলো, যেন কোথাও কিছুতে মনের ভেতর গিট লেগে রয়েছে। সে তার স্বামীকে খুঁজছে। আবারও আজ তার কথাবার্তায় স্বামীর প্রসঙ্গ ঘুরে ফিরে এলো। জিহান এখনো বুঝতে পারলো না হ্যাঁ কেন তার স্বামীর অপেক্ষা করছে, সম্পর্ক শেষ করার জন্য নাকি সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য। যাই হোক, জিহান চাইলেও মেজর আহমেদের একটা ভালো ইমপ্রেশন পড়ুক। সে মোটেই চায় না যেন মেয়েটা বুঝতে পারে এই ডলি আসলে সে মেজর আহমেদই। চত্বরটায় যাওয়ার আগে সে কিছু আনুষ্ঠানিক কথাবার্তা রেকর্ড করে তাতে টাইমার সেট করে দিয়েছিল। ঠিক সময় হ্যার ফোন বেজে উঠল। সে এটাও জানতে চাইল সে আদৌ মেজর আহমেদের উপকারের জন্য কৃতজ্ঞ কিনা, কিন্তু হ্যাঁ তার অভ্যাসবশত ঠিকমতো শেষ পর্যন্ত কথা না শুনে ঝাড়ি মেরে ফোন রেখে দিল। জিহান বুঝলো হ্যাঁ মেজর আহমেদকে পছন্দ করে না। তারপর যখন গাড়িওয়ালা সেই ছেলেটার কথা মনে পড়লো, তখন মনে হলো সত্যিই হয়তো হ্যাঁ জিহানের সঙ্গে সম্পর্ক শেষ করতে চায়। হয়তো মেজর আহমেদের সামনে স্বামীর কথা শুধু হুমকি হিসেবে তুলেছিল, যেন সে তাকে বিরক্ত করতে না পারে। যখন হ্যাঁ চলে যাচ্ছিল তখন জিহান ঠিক সেটাই বলল যে সে বলতে চেয়েছিল। হয়তো তার বদদোয়া শুনে মেয়েটা থেমে যাবে। এরপর সে চত্বরের দেয়ালের আড়ালে গিয়ে দাঁড়ালো। তখনই তার আশা রইল সে অবশ্যই ফিরে তাকাবে, দেখতে চাইবে কে কিসের জন্য এমন কথা বলল। কিন্তু সে একটু থেমে পেছনে তাকিয়ে আবার এগিয়ে চলে গেল। তার মন স্পষ্টই কোথাও অন্যখানে ব্যস্ত রয়েছে। জিহানের কাজ হলো না, আর এখানে থেকে কোনো লাভও নেই। এখন থেকে ফিরতেই হবে। 15 জানুয়ারি তার ফ্লাইট। তার হাতে মাত্র 1 দিন বাকি আছে। শুধু নিজের মনকে শান্ত করার জন্য সে শেষ আর একটা চেষ্টা করতে চাইল। আমি শুধু তোমার সন্তুষ্টির জন্য তার সঙ্গে কথা বলে নেব, না হলে আমার নিশ্চিত ধারণা এখন তুমিও আর সত্যি সত্যি চাও না যে সে থেমে যাক। যদি সত্যিই চাইতে তুমি কার্যকর কোনো পথ নিতি
তাদের কাগজপত্রে জটিলতা তৈরি করতে, তাদের বাবা মাকে কোনোভাবে অ্যাপ্রোচ করে থামতে বলতে। কিন্তু তুমি যা যা করেছো সেটা তাকে আটকানোর জন্য নয়, বরং এই জন্য যে তুমি 2 দিন পর পর তার সঙ্গে দেখা করার, তাকে দেখার সুযোগ তৈরি করতে পারো। তোমার মন বলে তুমি এই সম্পর্কটা টিকিয়ে রাখো, আর এটাও তোমার মন চায় যে সে অবশ্যই তুরস্কে আসুক, যাতে তুমি তাকে ভালো করে চিনতে পারো। কিন্তু তোমার মস্তিষ্কে মামার বিরুদ্ধে যে জেদ আর ক্ষোভ জমে আছে, সেটাই তোমাকে এই সম্পর্ক ভাঙার জন্য উস্কে দিচ্ছে। তুমি নিজেই কনফিউজড। জিহান, তুমি আসলে কি চাও? কখনো কখনো মানুষকে নিজের কাছে সত্য কথা স্বীকার করতে হয়, এতে অনেক বিভ্রান্তি শেষ হয়ে যায়। কিন্তু সে আমাদের সব কথা উপেক্ষা করলো। এখনো সে সেই কথাটি অটল যে সে তার বউকে তুরস্কে নিজের এত কাছে দেখতে চায় না, কারণ এখন তাকে ফেরার আদেশ দেওয়া হয়ে গেছে, আর কাল দুপুরেই তার ফ্লাইট। তাই শেষ চেষ্টা সে আজই করতে চাইল। আজ আমাদের মা আর বোন আইনির সঙ্গে শপিংয়ে যাওয়ার কথা ছিল, তারা তার বিয়ে শপিং করছিল। অন্যদিকে জিহান নিজের অ্যাপার্টমেন্টে বসে ব্যাগ গোছাচ্ছে, সাথে সাথে সে নিজের ট্র্যাকারটাও নিয়মিত চেক করছে। সকালবেলা হ্যাঁ ডিপ্লোম্যাটিক এনক্লেভে ছিল, তারপর বোধহয় পিন্ডি চলে গেছে, ওখান থেকে কিছু নিতে হয়েছে সম্ভবত, কারণ এরপর আবার হ্যাঁ ডিপ্লোম্যাটিক এনক্লেভে ফিরে গেছে। তখন দুপুর পুরোপুরি হয়নি যখন ট্র্যাকার অনুযায়ী জিহান দেখলো হ্যাঁ F7 দিকে যাচ্ছে। গত রাতেও সে জিন্নাহ সুপারে ছিল, তাই আজও বোধহয় সেদিকেই যাচ্ছে। মেয়েটা শপিংয়ের খুব শখ। যাই হোক, জিহান হাম্মাদকে ফোন করে জানতে পারলো ওরা F10 যাচ্ছে, কিন্তু যেহেতু সে হ্যাঁ সঙ্গে কথা বলতে রাজি হয়েছে, তাই ওরা জিন্নাহ সুপারে চলে এলো। হাম্মাদ চাইলো সবকিছু যেন আকস্মিক সাক্ষাতের মতো দেখায়, কারণ ঠিক করা ছিল হাম্মাদ নিজেকে ওখানে হ্যাঁ সামনে মেজর আহমদ বলেই উপস্থাপন করবে। ব্যাপারটা কাকতালীয় সাক্ষাৎ অথবা আকস্মিক সাক্ষাৎ না হলে এতদিন যে ব্যক্তি নিজের কুৎসিত চেহারার কারণে সামনে আসতে যেত না, সে হঠাৎ করে মুখোমুখি দেখা করতে স্বেচ্ছায় রাজি হয়ে গেলে ব্যাপারটা অদ্ভুত লাগতো। নিজের চাকরিতে তারা প্রায় এমন আকস্মিক সুযোগ সৃষ্টি করে। তাদের কাছে ওরা বোকা, যারা সুযোগ পাওয়ার অপেক্ষায় থাকে, সুযোগ না খুঁজে বরং সৃষ্টি করে নিতে হয়। এমন এক অত্যন্ত নির্দোষ হঠাৎ ঘটে যাওয়া সাক্ষাতে হাম্মাদ ও হায়া একই দোকানে মুখোমুখি হয়ে গেল। হ্যাঁ নিশ্চয়ই তার আধপড়া মুখ দেখে চমকে উঠেছে। ঠিক সেই মুহূর্তে আইনি তাকে আহমদ ভাই বলে ডাকলো। আগে আইনিকে বলে দেওয়া হয়েছিল আজ মার্কেটে সে তাকে আহমদ ভাই বলেই ডাকবে, কারণ সে চাইলো যে কেউ যেন ধারণা করে লোকটার নাম হামাদ নয় আহমদ। আইনি ভাই এসব সন্দেহজনক কাণ্ড কারখানার সাথে অভ্যস্ত ছিল, তাই সেও কাজ ঝাঁকিয়ে রাজি হয়ে গিয়েছিল। যাই হোক, ভাইকে সাহায্য করতে তার সবসময় ভালো লাগে। আমি ফ্যামিলির সঙ্গে মার্কেটে আছি, কিন্তু জানি না তারা কোন শপে যাবে। হাম্মাদ ওখান থেকেই জিহানকে ফোন করে বলল। জিহান ব্যাগ গোছাচ্ছিল। ওই যে সাইড বুক ব্যাংক আছে না, সেই প্লাজার ভেতরে একটা ফাঁকা চত্বরের মতো জায়গা আছে। হ্যাঁ, কিন্তু আজকে সেখানে একটা বই মেলা বসেছে, তাই খালি নেই। জিহান ভেবে যায়, ভেবে বলল এই কয়েকদিনে সে একটা ব্যাপার বুঝে ফেলেছে। মেয়েটা কাপড় আর জুতো নিয়ে ভীষণ শৌখিন। ওই জায়গার আশেপাশে কাপড় বা জুতোর কোনো দোকান আছে কি যেখানে সেল শুরু হয়েছে? হ্যাঁ, সামনে একটা জায়গায় সেল চলছে, তুমি ওখানে যাও। হ্যাঁ অবশ্যই সেখানে যাবে, জিহান সন্তর্পণে বলল। কাপড় গোছাতে গোছাতেই সে আবার একই ব্যাপারে ভাবতে শুরু করলো। সত্যি কি সে চায় মেয়েটা না যাক, নাকি শুধু তার প্রতিটি মুহূর্তের খোঁজ রাখার অজুহাত খুঁজে বেড়াচ্ছে? জিহান, তুমি কনফিউজড। সে নিজেই থমকালো। পুরো 1 ঘন্টাও কাটেনি, আবার হাম্মাদের ফোন এলো। জিহান ল্যাপটপ খুলে সামনে রেখে কিছু টাইপ করছিল। ফোনে হাম্মাদের নাম দেখে হঠাৎ তার বুকের ভেতরটা যেন কেঁপে উঠলো। অবশ্যই হাম্মাদ হ্যাঁ সঙ্গে কথা বলে ফেলেছে, আর এখন নিশ্চয়ই হ্যাঁ তুরস্কে যাবে না। এই ভেবে তার মনটা হঠাৎ খুব খারাপ হয়ে গেল। সে কল রিসিভ করলো। আজ তুমি আমার ভালোই বেইজ্জতি করেছো। হাম্মাদ শুরু থেকেই ফুঁসতে লাগলো। জিহান সোজা হয়ে বসলো। হাম্মাদ প্রচন্ড রেগে গিয়ে একের পর এক কথা বলে জিহানকে ভৎসনা করে যাচ্ছে। ভাই আমার হয়েছে কি? জিহান অবাক হয়ে জিজ্ঞাসা করলো। ভাবে আমাকে চিনে ফেলেছেন, পুরো দোকান জুড়ে সবার সামনে প্রকাশ্যে বললেন আমি নাকি পিঙ্কি সেজে রাস্তায় ভিক্ষা করছিলাম। লানত আমার উপর, আর লানত সেই দিনের ওপর যেদিন আমি তোমার সাহায্য করার কথা ভেবেছিলাম। হাম্মাদ ক্ষিপ্ত গলায় বলল, সে কিভাবে চিনলো? জিহান বিস্ময়ে জিজ্ঞেস করলো। যখন তার মুখে স্লাশ ছিটকে পড়েছিল, তখন যেমন সে আচমকা ধাক্কা খেয়েছিল, এখনো ঠিক তেমনই লাগলো। আমার হাতে যে দাগ আছে আর আঙুলগুলোতে সেদিন যে ভাবি আঘাত করেছিলেন, সেই দাগ দেখেই চিনে ফেলেছে। আর আমার ফ্যামিলির সামনে ভালো মতোই আমার মান সম্মান নষ্ট করেছেন। তাহলে তুমি ওর সঙ্গে কথা বলনি?
জিহান জিজ্ঞাসা করলো। ওই তুমুল ঝামেলার পর আমি আর কি কথা বলতাম? আমি শুধু তাড়াতাড়ি সেখান থেকে বেরোনোর চেষ্টা করছিলাম। ঠিক তখনই দোকানদার এসে গেল। সেদিন সানিয়া আর আমি এখান থেকে শপিং করেছিলাম। লোকটা আমাকে চিনতো, ভাগ্য ভালো সে আমার নামটা উচ্চারণ করেনি। কিন্তু হাম্মদ রাগে কথা বলতে বলতে হঠাৎ থামলো। তুমি চাইতে যে মেজর আহমেদের ভালো ইমপ্রেশন পড়ো। এখন আর সেটা হবে না, কারণ আমি আইনিকে বলেছিলাম সে আমাকে আহমেদ বলে ডাকবে। আর তোমার মিসেসের সঙ্গে ঝগড়া করো সে আমার কথা ভোলেনি। এই যে ভালো ছিল আমি তোমাকে কাজ এনে দিতাম। জিহান, 1 মিনিট, আমাকে যা বলার বলো। ঠিক আছে, কিন্তু নিজের সঙ্গে মিথ্যা বলো না। মন থেকে স্বীকার করে নাও তুমি তাকে আটকে রাখতে চাওনি। তুমি আজও চাও তোমার বউ যেন তোমার ইস্তানবুলে অবশ্যই যায়। তাই এই নিয়ে দুশ্চিন্তা ছেড়ে দাও আর যাওয়ার প্রস্তুতি নাও। যাই হোক, বেশ ভালো ভদ্র হাসি খুশি স্বভাব চরিত্রের বউ তোমার। তাই শেষ কথাটা শুনে জিহান হো হো করে হেসে ফেলল। হাম্মদ ঠিকই বলেছে, তাই নিজের ভেতরে বিভ্রান্তি শেষ করে ফেলা দরকার। জিহান হারির তুরস্কে আসা নিয়ে চিন্তিত ছিল, কিন্তু অখুশি ছিল না। শেষ পর্যন্ত সেই নিজের কাছে সত্যিটা বলে ফেলল। জিহান নিজের স্নায়ুর উপর কোনো মেয়ের হুকুম চালানো নিয়ে ভয় পায়। আর মেয়েটা হলো সেই সুলেমান মামুর মেয়ে। কিন্তু তার এমন ভাবা ঠিক না। সে মামার ওপর যেহেতু প্রতিশোধ নিতেই চায় না, তাহলে তার বিরুদ্ধে মনে হয়তো বিদ্বেষী বা কেন জমিয়ে রাখছে। আর হয়তো মেয়েটা নিজেও এই সম্পর্ক চাইছে না। জিহানের মনে পড়ল কিভাবে সেও এই ছেলেটার গাড়িতে উঠে পড়েছিল। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ যদি ইস্তানবুলে আসে তাহলে কোনো না কোনো দিন সেই ব্যাপারটা পরিষ্কার করেই নেবে। আপাতত সে নিশ্চিন্ত হলো। অফিসে আধা অন্ধকার নেমে এসেছে। জানালার বাইরে সন্ধ্যা নেমে গেছে। হ্যাঁ, এখনো একই ভঙ্গিতে বসে নিশ্চুপ চোখ মেলে ল্যাপটপের স্ক্রিন দিকে তাকিয়ে আছে। গাল বেয়ে গড়িয়ে গড়িয়ে পুরো অস্ত্রগুলো এখন শুকিয়ে এসেছে। পাশে কোথাও ফোনের রিং বেজে চলছে, কিন্তু সে ওদিকে খেয়ালই করছে না। সে শুধু সে একজন মানুষকে দেখছে যে তার সঙ্গে কথা বলছে। খুব সংক্ষিপ্ত কথায় নিজের গল্প বলতে বলতে সে উঠে গিয়ে আবার কফিও বানিয়ে নিছে। অবসরে তো সে বসতেই পারে না, হ্যাঁ ওকে জানে। কিন্তু আজ যখন ভিডিও চালু হতেই সে দেখলো বৈগদের সারা প্রাসাদে অবস্থিত আব্দুর রহমান পাশের ঘরের কম্পিউটার চেয়ারে জিহান বসে আছে। তার মনে হলো সেই মানুষটাকে চেনে না, জানে না সে ভিডিওতে আর এআরপির ঘরে কি করছে। কিন্তু ধীরে ধীরে যখন সে শুনতে থাকলো তার স্নায়ুগুলো অসাড় হয়ে গেল। শুরুতে হ্যাঁ ধাক্কা খেলো, তারপর তার রাগ উঠলো, কিন্তু সেটা এমন রাগ যে বুদ্ধিদীপ্ত দাবার চালে প্রতিপক্ষের কাছে হেরে গেলে উঠে আসে। তারপর সেই রাগের জায়গা নিল দুঃখ। প্রথমবার তার উপলব্ধি হলো যতক্ষণ পর্যন্ত মানুষ অন্য জায়গায় গিয়ে দাঁড়াতে না পারে ততক্ষণ পর্যন্ত তার পুরো কথা বোঝা যায় না। টেলিফোনের রিং এখনো বেজে চলেছে। সে হাত বাড়িয়ে ভিডিওটা ঠিক সেই জায়গায় থামিয়ে দিল। ভিডিও অর্ধেকও হয়নি এখনো, আর এখনো পর্যন্ত জিহান সেই লোকটার কথা বলেনি যার মুখে হ্যাঁ কফি ছেড়ে দিয়েছিল। যদি সত্যি সেই গরিব রেস্টুরেন্ট ওনার জিহানি আব্দুর রহমান পাশা হয়, তাহলে আয়শে আর বাহারের পরিচিত সেই আব্দুর রহমান পাশা বেচারা কে ছিল যার উপর হ্যাঁ কফি ঢেলে দিয়েছিল, আর যাকে জিহানের সঙ্গে প্যান্টিতে দেখেছিল সে কে? কিন্তু 1 মিনিট, হ্যাঁ কপালে দুই পাশে দুই আঙুল দিয়ে চেপে ধরে ভাবতে চেষ্টা করলো তাকে কে বললো লোকটা আব্দুর রহমান? কেউ না, অন্যের সঙ্গে তার ছবি দেখে সে নিজের মনেই ধরে নিয়েছিল লোকটাই আব্দুর রহমান। তখন তো সে জানতোই না অন্যের আরেকটা ছেলে আছে, তার আসল ছেলে, হারিয়ে যাওয়া ছেলে, যে বহু বছর আগে আদালত ছেড়ে চলে গেছে। হ্যাঁ, সেই তো তাদের হারিয়ে যাওয়া ছেলে। তাই তো তার ছবি সারা ঘরে ঝোলানো ছিল। পাশাবে, মিস্টার পাশা, এই নামই তো জিহান থেকে রেস্টুরেন্টে রাখে। হ্যাঁ, তখন ওদের কথা শুনছিল আব্দুর রহমান পাশা আর পাশাবে দুজন আলাদা লোক। টেবিলে রাখা ফোনটার দিকে তাকালো। আমার সেক্রেটারিকে তো সে মানা করেছিল তাকে যেন বিরক্ত না করে, কিন্তু কে শুনে কার কথা? সে রিসিভার তুলল। ফোন বেজে চলেছে। সে বিরক্ত হয়ে বলল, জি ম্যাডাম, ওয়ালি সাহেব আপনার সঙ্গে দেখা করতে চান, খুব জোর করে বলছেন, ওনাকে পাঠিয়ে দিন। সে বিরক্তি চাপা দিয়ে বলল এবং ফোন রেখে দিল। শুধু এই ফালতু লোকটার জন্য তার চরিত্র জিহানের চোখে সন্দেহজনক হয়ে রয়ে গেছে। শুধু তাই না, সে কোম্পানির সঙ্গেও বিশুদ্ধ আচরণ করেনি। আজ সে ওকে ভালো করে বুঝিয়ে দেবে। সে অফিসের দরজায় তালা খুলল, নিকাবের লম্বা অংশ মাথার পেছনে বেঁধে নিল, তারপর ল্যাপটপ বন্ধ করে ফ্ল্যাশ ড্রাইভটা আবার কৌটোয় রেখে দিল। বাকিটা ভিডিও সে বাসায় গিয়ে দেখবে। তাছাড়া সন্ধ্যাও তো হয়ে এসেছে, কখন সময় কেটে গেছে বুঝতেই পারেনি। এখনো তার স্নায়ু অবশ। দরজা খুলে ওয়ালিদ লম্বা লম্বা পা ফেলে ভেতরে ঢুকলো। সবসময়ের মতো তার ঠোঁটে তার ছেলে হাসি লেগে আছে। হ্যাঁ, চায়ে হেলান দিয়ে 2 কোণে টেবিলে রেখে তাকে ভেতরে আসতে দেখলো। কেমন আছেন ম্যাডাম এমডি? সামনে থাকা চেয়ার টেনে বসতে বসতে ওয়ালিদ বলল, আপনি বলুন কি কাজ? সে রুক্ষ কণ্ঠে জিজ্ঞেস করলো। সেই রাত আবারও মনে পড়ে গেল জিহান তার সম্পর্কে কি ভাবছে। উফ,
কাল বোর্ড অফ ডিরেক্টরসের মিটিংয়ে আমরা আপনার বিরুদ্ধে প্রস্তাব আনছি। ওয়ালি সে গায়ে জ্বালা ধরানো হাসি ছোটে নিয়ে বলতে বলতে টেবিল থেকে পেপার ওয়েট তুলে নিয়ে আঙুলের ফাঁকে ঘোরাতে লাগলো। কিসের প্রস্তাব? হ্যাঁ, চেষ্টা করলো কণ্ঠস্বর যেন যতটা সম্ভব স্বাভাবিক থাকে। আপনি তো জানেন সব ডিরেক্টর একজোট হয়ে যদি এমডির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন তাহলে এমডিকে সরিয়ে দেওয়া যায়। হ্যাঁ, চুপচাপ ওয়ালিদের দিকে তাকিয়ে রইল। মনে হলো ওয়ালের যেন নতুন নতুন কোম্পানি ল পড়ে এসেছে। না হলে বুদ্ধিটা তার মাথায় প্রথম দিনই আসা উচিত ছিল। কাল আপনি অফিসের বাইরে থাকবেন। আমার আফসোস হচ্ছে, কিন্তু আমরা আপনাকে অনেক সহ্য করেছি। আপনার মতো নারীদের জায়গা ঘরে বা মাদ্রাসায়, এখানে নয়। হ্যাঁ, এখনো ঠোঁট কামড়ে তার দিকে তাকিয়ে রইল। আপনি এক কাজ করুন, আপনার জরুরি জিনিসপত্র গুছিয়ে নিন। শেষ পর্যন্ত কাল তো আপনাকে এই জায়গায় ছেড়ে যেতেই হবে। আমি শুধু এটাই জানতে এসেছিলাম। সে বিজয় ভঙ্গিতে বলে উঠে দাঁড়ালো। বসুন। হ্যাঁ, এমন কর্তৃত্ব নিয়ে আঙুল দিয়ে ইশারা করলো যে ওয়ালিদ অবচেতনে আবার বসে পড়ল। এখন আমার কথা শুনুন। হ্যাঁ, দুই হাতের মুঠো টেবিলে রেখে চেকটা একটু সামনে টেনে আনলো। আমি মঙ্গলবার হেড আর্কিটেক্টের সঙ্গে আপনার কথোপকথন রেকর্ড করেছি। শুনতে চান? ওয়ালিদের মুখের ভাব অস্পষ্ট হয়ে গেল। সে ভ্রু তুলল। কোন কথোপকথন? কিছু জানেন না? এমন ভাব করলে আপনার কোনো লাভ হবে না। আমি জানি ট্রেড সেন্টার প্রজেক্ট প্ল্যানে আপনার কথায় আর্কিটেক্ট গড়বড় করেছিল। শুধু তাই নয়, যে কোম্পানি প্রজেক্টটা পেয়েছে তাদের মালিকের সঙ্গে আপনার গভীর যোগাযোগ আছে। এগুলো সব আপনার নিজের বলা কথা। আমার কাছে প্রমাণ আছে। হ্যাঁ, কথা বলছে আর ওয়ালিদের ঠোঁট চেপে যাচ্ছে, ভ্রু টান টান হয়ে যাচ্ছে। অডিও কখনো কোনো কিছুর প্রমাণ হতে পারে না ম্যাডাম। আমাকে আদালতের কাউকে কিছু দেখাতে হবে না। আমার কেবল আব্বাকে সবকিছু জানাতে হবে। এমনি তো উনি এখন সুস্থ হয়ে উঠেছেন। এই সপ্তাহে আবার অফিসে জয়েন করবেন। আর আমি বাসায় গিয়ে যখন আপনাদের আসল চেহারা আব্বাকে দেখাবো তখন উনি মেয়ের কথা এক নিমিষে বিশ্বাস করবেন। আমাদের কোম্পানির ল অনুযায়ী এমন বিশ্বাসঘাতকতা প্রমাণ হয়ে গেলে শুধু আপনার শেয়ারগুলো ফ্রিজ হয়ে যাবে তাই নয়, বরং আব্বাকে আপনিও জানেন যারা তার সঙ্গে প্রতারণা করেন তাদের তিনি সহজে ছাড়েন না। আপনাকে তিনি রাস্তায় নামিয়ে ছাড়বেন। ওয়ালিদের মুখ লাল হয়ে উঠল। আমি তোমাকে মেরে ফেলবো। সেটা আগে গর্জে উঠল। আমি কোম্পানির সঙ্গে কোনো বিশ্বাসঘাতকতা করিনি। তুমি যদি তোমার বাবাকে কোনো উল্টা সিধা কথা বলার চেষ্টা করো তাহলে আমার যে খারাপ কেউ হবে না। হ্যাঁ, হালকা হাসি দিয়ে মাথা উঁচু করে ওয়ালিদের দিকে তাকালো। ওয়ালিদও তাকে দেখে ভয় পায়। আমি দেখে নেব তোমাকে। আগুন দৃষ্টিতে তাকিয়ে ঘুরে দ্রুত পায়ে বাইরে চলে গেল ওয়ালিদ। এই লোকটাকে বুঝিয়ে বলার জন্যই হ্যাঁ তার সঙ্গে বসেছিল। আর এই একটাই কাজ তাকে জিহানের চোখে সন্দেহজনক বানিয়ে দিয়েছে। জিহানের সঙ্গে যখন দেখা হবে প্রথমে সে এই বিষয়টা পরিষ্কার করবে। জিহান। হ্যাঁ, হঠাৎ চমকে উঠল। এই ভিডিও তো সে লকার থেকে 1 মাস আগে বের করেছে। এই সব তো এখন পুরনো। জিহান এখন কোথায়? পিঙ্কি তাকে বাজার বক্সটা দিতে দিতে বলেছিল যতদিন হ্যাঁ এটা খুলতে পারবে ততদিনে জিহান হয়তো এই দুনিয়াতে থাকবে না। না, পিঙ্কি এমনিই বলেছে নিশ্চয়ই। হ্যাঁ, মাথা চাপালো। সে জিহানকে খুঁজে বের করবে। তাকে সে কোথাও না কোথাও অবশ্যই পেয়ে যাবে। সে মোবাইল বের করলো। সকাল থেকে সাইলেন্ট মোড অন ছিল আর আমার অনেকগুলো মিস কল আর মেসেজ জমে গেছে। সে মেসেজ খুললো। আম্মা লিখেছেন আপনার গাড়ি আর ড্রাইভার তার দরকার, তাই অফিসে ফোন করে দুটোই নিয়ে নিয়েছেন। আরেকটা মেসেজ লিখেছেন তিনি জাফরকে হ্যাঁ গাড়ির সাথে পাঠিয়ে দিয়েছেন। সে হ্যাঁকে বাসা পর্যন্ত পৌঁছে দেবে। অন্তত গাড়ি পাঠিয়ে জাফরকে আবার ফেরত যেতে বললেই পারতেন আম্মা। তাই আবার চাকর ধার করে নিয়ে আবার উপকারে বোঝা কাঁদে নেবার কি দরকার ছিল? সে অকারণে বিরক্ত বোধ করলো। যাই হোক, সে আবার মাথা থেকে ফোন বুক থেকে আয়েশার বাড়ির নাম্বার বের করে ডায়াল করলো। কোনো উত্তর নেই। তারপর সে হালিমা আন্টির নাম্বার ডায়াল করলো। তার কাছ থেকে সে গ্র্যান্ড হোটেলের নাম্বার ঠিকই পাবে। জিহান সেখানেই আছে। হ্যালো। মলিন কিন্তু শৈলা কণ্ঠস্বর শুনি হ্যাঁ এক অদ্ভুত আনন্দ ও আশ্চর্যের অনুভূতি হলো। বাহারি, আমি হ্যাঁ বলছি। ও হ্যাঁ, তুমি কোথায় চলে গিয়েছিলে? সে যেন ভীষণ ক্লান্ত, দুঃখী। আমি দেশে আমার বাড়িতে ফিরে এসেছিলাম, কিন্তু আমি শুনেছিলাম তুমি দেশ ছেড়ে চলে গিয়েছো। সবাই চলে গেছে, আমি যাইনি, আমি একা থেকে গেছি। বাহারে যেন কান্না ভেজা কণ্ঠে বলল, আয়সে নেই, আর নেই, কেউ নেই, সবাই চলে গেছে। আব্দুর রহমান সেই কোথায়? হ্যাঁ, কণ্ঠ কেঁপে উঠল। সে আজ সকালে এসেছিল, আমাকে অনেক বকাবকি করে গেল, বলল সে চলে যাচ্ছে, আর এও বলল যে আর কখন আমার সঙ্গে দেখা করতে আসবে না। কোথায় কোথায় গেছে সে? হঠাৎই অনেক পানি এসে হ্যাঁ চোখের কোণে জমা হলো। আমি জানি না, কিন্তু সে বলেছিল আসার কয়েকদিন আগে তোমাকে বলে গিয়েছে সে কোথায় যাবে। তুমি জানো? হ্যাঁ। না। হ্যাঁ অবাক হয়ে বলল,
আমাকে তো কিছুই বলা যায়নি। হ্যাঁ, হাত দিয়ে চোখ মুছে নিল। তুমি চিন্তা করো না বাহারে, আমি তো আগামী সপ্তাহে তুরস্কে যাচ্ছি, ক্লিয়ারেন্সের কাজ আছে। তখন তুমি আর আমি একসঙ্গে ওকে খুঁজে বের করব। আমরা অবশ্যই ওকে খুঁজে বের করব। তুমি আমার যাওয়া পর্যন্ত ওখানেই থাকবে তো? আমি জানি না, আমি কিছুই জানি না। বাহারে যেন গোটা দুনিয়ার সঙ্গে অভিমান করেছে। হ্যাঁ, ফুল রেখে দিল। অনেকক্ষণ সে মাথা টেবিলে রেখে চোখ বন্ধ করে বসে রইল। তার মন শুধু একটা কথাটি আটকে রইল। জিহান তাকে যাওয়ার আগে বলেনি সে কোথায় যাচ্ছে। তাহলে বাহারেকে কেন বলেছে? যে হ্যাঁ, জানা আছে। ভিডিও তো পুরনো, কিন্তু বাহারে তো কয়েকদিন আগেরকার কথা বলছে। তাহলে জিহান তাকে কখন বলেছে? যখন সে নিজের জিনিসপত্র গুছিয়ে উঠে দাঁড়ালো, তখনও তার মাথা ভাবনায় এলোমেলো। সন্ধ্যা বেরিয়ে গেছে, সবাই চলে গেছে, সে বোধহয় একা রয়ে গেছে। লিফটে চড়তে যাবে, এমন সময় তার ফুরকানোর সঙ্গে সঙ্গে লিফটে ঢুকলেন। আপনি এখনো এখানে? তাকে দেখে সে একটু অবাক হলো। হ্যাঁ, কিছু কাগজ নিতে এসেছিলাম। তিনি আগের মতোই শীতল নির্লিপ্ত ভঙ্গিতে বললেন। দুজনের মাঝে এখনো টানাপোড়েন আর সম্পর্কের শীতলতার দেয়াল দাঁড়িয়ে আছে। আবারও তার আমার ওপর রাগ হলো। কি দরকার ছিল জাফরকে ডাকিয়ে পাঠানোর? সে তো গাড়ি রেখে চলে যেতে পারতো। সে নিজেই ড্রাইভ করে ফিরতো। ওদের উপকারের ঋণ নেওয়া এত জরুরি ছিল? আর জিহান তাকে কখন বলেছিল কোথায় যাচ্ছে? লিফট গ্রাউন্ড ফ্লোরে এসে থামলে সে পেছনে সরে তাকে আগে বের হতে দিল। তারপর ধীরে ধীরে মাথা নিচু করে বাইরে বের হলো। জিহান কখন বলেছিল? দোলনায় বসে সেই রাতে, নাকি হাসপাতালে যখন দুজন আবার সঙ্গে ছিল? অথবা আর কথা শোনো, ওয়ালিদ কে জানে কোথা থেকে সামনে এসে পড়লো। হ্যাঁ, অবচেতনে একবার পিছিয়ে গেল। লবি ফাঁকা, শুধু কাচের দরজায় ধারে দাঁড়ানো গার্ডটা আছে, আর সেই এক দৃষ্টি ওদের দেখছে। কি হয়েছে? যদি তুমি সলমান আঙ্কেলকে কিছু বলতে যাও, তাহলে আমি তোমার সঙ্গে খুব খারাপ আচরণ করবো। আঙুল তুলে হুমকি সুরে ওয়ালিদ তাকে সাবধান করলো। হ্যাঁ, বিরক্ত চোখে ওর দিকে তাকালো। এই ধরনের হুমকি অন্য কাউকে দাও। আমি বাসায় যাচ্ছি, আর আমি আব্বাকে সব পরিষ্কার করে বলে দেবো। তুমি যা ইচ্ছে করো। নিজের সব হতাশা উগড়ে দিয়ে সে তার পাশ কেটেই চলে গেল। ওয়ালিদ কিছু না বলে দ্রুত পায়ে হাঁটতে হাঁটতে তার ডান দিক ধরে গিয়ে আবার আগে বেরিয়ে গেল। হ্যাঁ, গার্ডকে দৈনন্দিন নির্দেশ দিয়ে বাইরে নামার সিঁড়ি বেয়ে নামতে লাগলো। বাইরে আকাশ নীলচে অন্ধকারে ঢেকে যাচ্ছে। সে এখনো জেহানের কথা ভাবছে। সে কোথায় যাবে? তাকে কখন বলেছে? সিঁড়ি থেকে নেমে পাশের পার্কিং এর দিকে হাঁটতে লাগলো। তার গাড়িটা অন্য পাশে রয়েছে। ওখানে পৌঁছাতে হলে তাকে লম্বা চওড়া পথটা কয়েক পা হেঁটে যেতে হবে। সে খুব বেখেয়ালে হাঁটতে লাগলো। যদি জিহান বলে থাকে সে হ্যাঁকে বলেছে, তাহলে জিহান বলেছে। সে সরাসরি কোনো কথাই বলে না, তার প্রতিটা কথাই ধাঁধা। তাহলে ঠিক কখন বলেছে? রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সে মাথায় জোর দিয়ে মনে করে চেষ্টা করলো। দূরে কেউ যেন তাকে ডাকছে, তার নাম ধরে বারবার ডাকছে। সে এতটাই নিজের ভেতরের ভাবনায় ডুবে আছে যে ডাক শুনতে পেল না। তার পেছন থেকে তীব্র আলো এসে পড়লো, সাথে টায়ারের শব্দ। হঠাৎ যেন স্বপ্ন থেকে জেগে উঠে সে চমকে ঘুরে তাকালো। ওয়ালিদের গাড়ি। আর ওয়ালিদ প্রচন্ড গতিতে গাড়িটা সেই পথে চালিয়ে নিয়ে আসে, হ্যাঁ, কি পিষে ফেলার জন্য। ওয়ালিদ, থামো! বলার মতো একটা আর্তনাদ পর্যন্ত তার ঠোঁট থেকে বেরোতে পারলো না। নিঃশ্বাস থেমে গেল, সাথে সাথে পুরো শরীর অবশ হয়ে গেল। সে নড়তেও পারলো না। তীব্র হেডলাইট ঠিক সামনে চলে এসেছে, আর সে কেবল দুবাহু তুলে মুখ ঢেকে নিতে পারল আত্মরক্ষার জন্য। পরের মুহূর্তেই প্রচন্ড একটা ধাক্কা তাকে রাস্তার উল্টো দিকে ছিটকে ফেললো। গাড়ি ঝনঝন শব্দ দিলে সামনে এগিয়ে গেল।